ইনার যে এরিয়াটা সেটাকে আমরা কি বলছি? মেডুলা। মেডুলা যাই বলো। হ্যাঁ, তো কর্টেক্স আর মেডুলার যে এরিয়াটা, এটার ডিভিশনটা হয়েছে কিভাবে? প্রেজেন্স অফ পিরামিড, তাই না? জি ম্যাম। এই পিরামিড গুলা অনেকগুলা নেফ্রন একসাথে হয়ে একটা মাস অফ টিস্যু করে পিরামিড করেছে। সেই পিরামিডের যে বেস সেটাই আসলে কর্টিকো মেডুলারি জাংশন, তাই না? বোঝা যাচ্ছে? আর পিরামিডের যে এপেক্স, সেই এপেক্স গুলা এখানে এসে ওপেন করেছে কোথায়? প্যাপিলা হয়ে মাইনর ক্যালিক্সে। হ্যাঁ, বেশ কিছু মাইনর ক্যালিক্স মিলে হচ্ছে একটা মেজর ক্যালিক্স। সেই মেজর ক্যালিক্স গুলো ওপেন করছে রেনাল পেলভিসে। হ্যাঁ, রেনাল পেলভিস সবগুলো নেফ্রন থেকে ইউরিন কালেক্ট করে নিচের দিকে ডিসেন্ড করে হয়ে যাচ্ছে ইউরেটার। দেন সেই ইউরেটার থেকে ইউরিন গুলা কোথায় যাবে? ইউরিনারি ব্লাডার, তাই না? হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে মোটামুটি আমাদের জন্য যেটা দরকার, সেই ফাংশনাল অ্যানাটমি। এই জিনিসগুলা, এই ছবিটা যদি তোমরা একটু আঁকো, জিনিসগুলা খুব ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যাই হবে বলে মনে হয় না। এরপর আমরা জানবো হোয়াট ইজ নেফ্রন। এনি আইডিয়া? Structural and functional unit of kidney. Very good. Nephron is the structural and functional unit of kidney. আচ্ছা, একটা নেফ্রনের পার্টস যদি জিজ্ঞেস করে, একটু নোট করে রাখো। সবার কাছে খাতা পেন্সিল বা কলম আছে তো? হ্যাঁ, এটা কিন্তু তোমাদের রিটেন কোয়েশ্চেন আসে, ড্র এন্ড লেভেল এ নেফ্রন, ঠিক আছে? হিউম্যান বডিতে বা কিডনিতে নাম্বার অফ নেফ্রন কত? 10 to 12 লাখ। 1 to 3 মিলিয়ন। 1 থেকে 3 মিলিয়ন। মানে 1 কিডনিতে 10 to 12 লাখ, আর 2 কিডনিতে মিলে 20 to 24 লাখ। কেউ কি ক্লিয়ার করে বলতে পারবে আসলে কত? ম্যাম 1 to 3 মিলিয়ন ইন ইচ কিডনি। 1 to 3 মিলিয়ন ইন ইচ কিডনি। কোথায় পেয়েছো? এত না, 1.2 to 2.4 মিলিয়ন টোটাল বোথ কিডনি। আচ্ছা, টোটাল। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমাদের দুইটা টেক্সট বুক আছে। হ্যাঁ, একটা হচ্ছে গাইটন আর একটা হচ্ছে গ্যানন। তো গাইটনে ওরা বলতেছে এটা হচ্ছে 800,000 to 1 মিলিয়ন ইন ইচ কিডনি। মানে কি? মানে হচ্ছে 8 লক্ষ থেকে 10 লক্ষ নেফ্রন ইন ইচ কিডনি। জিনিসটা যখন তোমরা অ্যান্সার করবা তখন কি বলতে পারো? 800,000 to 1 মিলিয়ন। আর বাংলা করলে 8 লাখ থেকে 10 লাখ নেফ্রন ইন ইচ কিডনি। আর তোমাদের জ্ঞাননে আছে 1.3 মিলিয়ন ইন ইচ কিডনি। তোমরা যেটাই বলো কোনো সমস্যা নেই, কিন্তু রেফারেন্সটা দিয়ে বলতে হবে, ঠিক আছে? এই জিনিসটা বারবার বলছি কারণ এটা নিয়ে একটু কনফিউশন হয় তোমাদের, যখন ভাইভাতে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় অথবা যখন। আচ্ছা, যদি গাইটন থেকে বলো তাহলে বলবা 800,000 to 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে কিন্তু 10 লাখ, ঠিক আছে? আর 800,000 মানে হচ্ছে 8 লাখ। বইয়ে তোমাদের সুন্দর করে লেখা আছে, একটু দেখে নিও, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। এটা কি ইচ কিডনিতে ম্যাম? হ্যাঁ, ইচ কিডনি ইন ইচ কিডনি। হ্যাঁ, পার কিডনি। আর ম্যাম গ্যানংয়ে কত জানি বলেছিলেন? 1.3 মিলিয়ন। এখন আসি, যদি জিজ্ঞেস করি একটা নেফ্রনের পার্টস কি, তাহলে কি বলবে? যে কোনো একজন বলো একটা নেফ্রনের পার্টস কি?
হ্যাঁ তো গ্লোমেরুলাস, তারপরে তো রেনাল ক্যাপসুল। কর্পাসকুলার পার্ট আর হচ্ছে মেইনলি দুইটা পার্ট, রেনাল কর্পাসুল, রেনাল টিউবিউল। কর্পাসকুলার পার্ট আর টিউবুলার পার্ট। আচ্ছা কর্টিক্যাল পার্ট, ভেরি গুড। মেডুলারি পার্ট। আচ্ছা ঠিক আছে, মেইনলি টু পার্টস, একটা হচ্ছে a tuft of capillary that form the glomerulus and long renal tubule, জাস্ট দুইটা পার্ট। একটা হচ্ছে মানে গ্লোমেরুলাসটা কিন্তু সরাসরি রেনাল টিউবিউলের পার্ট না, এটা হচ্ছে রেনাল ভেসেলস এর পার্ট। সো রেনাল ভেসেলস এর কিছু পার্ট নিয়ে আর হচ্ছে রেনাল টিউবিউলের পার্ট নিয়ে আমাদের একটা ইউনিট অফ কিডনি হচ্ছে, যাকে আমরা বলছি নেফ্রন। তাহলে নেফ্রনের মধ্যে কিছু ব্লাড ভেসেল ক্যাপিলারি বা টাফট অফ ক্যাপিলারি আছে, আর আছে রেনাল টিউবিউল। ঠিক আছে, এই জিনিসটা যেন ভুল না হয়, কারণ এটা তোমাদের রিটেন কোশ্চেন আসবে তো ড্র এন্ড লেভেল, তখন যখন তোমরা পাশে ছোট করে লিখবা যে পার্টস অফ কিডনি কি কি, তখন লিখতে হবে tuft of capillary that is called glomerulus আর হচ্ছে renal tubule। তারপরে renal tubule এর আন্ডারে তোমরা পার্টস গুলো লিখবে। কি কি পার্টস আছে renal tubule এর? proximal convoluted tubule, PCT, loop of Henle, আর distal Never Collecting use tubules. something like DCT. You have to say distal convoluted tubule, proximal convoluted tubule. Okay. There is nothing like PCT or DCT. Okay. Proximal, first of all শুরু হবে Bowman's capsule দিয়ে, that will extend as proximal tubule, that will descend as descending limb. When it will form a loop, that will be called loop of Henle. So there are two limb of loop of Henle, descending limb and the ascending limb. And the ascending limb will continue as distal tubule, and distal tubule will drain in the Collecting tubule. collecting tubule. Collecting tubule ultimately will end in the collecting duct. আচ্ছা, আমাদের বডিতে বা কিডনিতে কালেক্টিং ডাক্টস কয়টা আছে, কোন আইডিয়া আছে কারো? কালেক্টিং ডাক্টস এর কথা জিজ্ঞেস করছি বাবা, কালেক্টিং ডাক্টস 400 ম্যাডাম, 400। হ্যাঁ 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 400, 250 in each আচ্ছা kidney. ঠিক আছে। প্রত্যেক ভেরি গুড ভেরি গুড। প্রত্যেকটা কিডনিতে বলা হচ্ছে যে 250টা করে 250 কালেক্টিং ডাক্টস থাকছে। এখন আমরা বলছি নেফ্রন হচ্ছে 1 মিলিয়ন আর ডাক্টস হচ্ছে 250 অনলি, তাহলে পার ডাক্টে কয়টা করে নেফ্রন গিয়ে ড্রেইন করছে? 4000। হ্যাঁ, so one collecting duct will receive the collection from 4000 nephron। ঠিক আছে, জিনিসটা মনে থাকবে। আচ্ছা, তাহলে এগুলো হয়ে গেল আমাদের নেফ্রনের পার্টস। এখন নেফ্রনের দুইটা টাইপস আছে অ্যাকর্ডিং টু দেয়ার লোকেশন ইন দ্য কিডনি। আমরা আগেই বলেছিলাম কিডনির দুইটা পার্টস, একটা হচ্ছে মেডালা আর একটা হচ্ছে কর্টেক্স। আর নেফ্রন গুলো যেখানে থাকে তাদের লোকেশন অনুযায়ী আমরা নেফ্রনকে সাধারণত দুই ভাগে ভাগ করি। হ্যাঁ, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আরেকটা কি এক্সট্রামেডুলারি, আরেকটা কি জ্যাক্সট্রা মেডুলারি নেফ্রন। হ্যাঁ, কেন কর্টিক্যাল বললাম আর কেন জ্যাক্সট্রা মেডুলারি বললাম? কর্টেক্সের কাছে এবং মেডুলার কাছে অবস্থান করে মেডুলারি জাস্ট অ্যাবাভ, এটা সেই পজিশন। জ্যাক্সট্রামেডুলারি একটু উপরে। আচ্ছা, মানে দুইটা ক্ষেত্রেই গ্লোমেরুলাস, নেফ্রনের গ্লোমেরুলাসটা থাকবে অবশ্যই কোথায়? কর্টেক্সে। অবশ্যই কর্টেক্সে। হ্যাঁ, গ্লোমেরুলাসের পজিশন অবশ্যই কর্টেক্সে। কিন্তু কর্টিক্যাল নেফ্রন আমরা তাদেরকে বলবো যাদের লিম্ফ গুলা, ডিসেন্ডিং লিম্ফ গুলা শর্ট,
মেডুলার খুব একটা ভিতরে যায় না, অনেকেই কর্টেক্সের মধ্যেই শেষ হয়ে যায় বা অল্প কিছু মেডুলা পর্যন্ত এক্সটেন্ড করে। এই ছবিটা যদি আমরা দেখি, হ্যাঁ একটু ছোট করে দেখি, দেখতে পাচ্ছ ফার্স্টে কর্টিক্যাল এরিয়াটাকে যে ভাগ করা হয়েছে আর মেডুলারি এরিয়াটাকে যে ভাগ করা হয়েছে, দেখা Yes, যাচ্ছে ছবিটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে একটু করে দেখো, যেগুলাকে আমরা কর্টিক্যাল নেফ্রন বলি তাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের গ্লোমেরুলাসটাও থাকছে কর্টেক্সে, আর যে ডিসেন্ডিং লিম সেটাও মোটামুটি কর্টেক্সের মধ্যেই থাকে, হয়তো একটু পর্যন্ত মেডুলাতে যেতে পারে। আর যেটাকে আমরা বলছি জ্যাক্সট্রা মেডুলারি নেফ্রন, তার ক্ষেত্রে কি হচ্ছে, গ্লোমেরুলাসের পজিশনটা কর্টেক্সে হলেও সেটা কর্টিকো মেডুলারি জাংশনের খুব কাছে, দেখতে পাচ্ছ? আর তার লিম্ব গুলা মেডুলার একদম ভিতর পর্যন্ত এক্সটেন্ড করছে, দেখা যায়? yes, ma'am. তোমাদের বইয়েও এই ছবিটা আছে, এই ছবিটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ছবি। এই জিনিসটা যদি বুঝো তাহলে অনেক 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 কিছু বুঝে যাবে। আমরা এই ছবিটা থেকে এবং এর আগের ছবিটা থেকে ব্লাড সাপ্লাইটাও তাহলে একটু করে শিখে ফেলবো, ঠিক আছে? কিডনির ব্লাড সাপ্লাই আসে কোত্থেকে? ম্যাম রেনাল আর্টারি এন্ড Renal artery, ma'am. ম্যাম অ্যাবডোমিনাল এওরটা। ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। রাইট এন্ড লেফট রেনাল আর্টারি এন্ড রাইট এন্ড লেফট রেনাল ভেন, এরকমই তো, তাই না? Yes, ma'am. অ্যানাটমি অত ভালো মনে নাই, কিন্তু খুব সাধারণত রাইট লেফট করেই তো মনে হয় বলতে হয়। আচ্ছা, যাই হোক, তো এরা হচ্ছে গিয়ে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ডিরেক্ট ব্রাঞ্চ, জাস্ট বের হয়েই ওরা রেনাল আর্টারি হয়ে যাচ্ছে, তাই না? এ কারণে ওদের আর্টারিয়াল প্রেসার বা ব্লাড প্রেসার অনেক বেশি, বেশ ভালোই বেশি। রেনাল আর্টারি থেকে যখন আসে তখন ওরা ফার্স্ট ডিভিশন হয়ে যায় ইন্টারলোবার আর্টারি, ঠিক আছে? আর্কুয়েট আর্টারি, আর্কুয়েট আর্টারি থেকে হয় ইন্টারলোবার আর্টারি, ইন্টারলোবার আর্টারি থেকে হয়ে যাচ্ছে ইন্টারলোবিউলার আর্টারি, ইন্টারলোবিউলার আর্টারি গুলা আবার ডিভিশন হয়ে হচ্ছে এফারেন্ট আর্টারিয়ল। এই এফারেন্ট আর্টারিয়ল গুলা বোমেন্স ক্যাপসুলের মাথায় গিয়ে ক্যাপিলারি ফর্ম করছে, ক্যাপিলারি ফর্ম করার পর আবার ইফারেন্ট আর্টারিয়ল হয়ে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হিউম্যান বডির ওয়ান এন্ড অনলি এক্সাম্পল অফ ক্যাপিলারি দ্যাট উইল বিগিন উইথ দ্য আর্টারিয়ল এন্ড এন্ড উইথ দ্য আর্টারিয়ল। Artery. হিউম্যান বডির একমাত্র ক্যাপিলারি, আরেকবার কি বলবেন? বডির একমাত্র, হ্যাঁ হ্যাঁ, হিউম্যান বডির একমাত্র ক্যাপিলারি যেটা আর্টারি দিয়ে শুরু হয় আবার আর্টারিতে গিয়েই ড্রেন করে। আমরা তো জানি সব ক্যাপিলারি গুলা আর্টারি হয়ে ভেইনে গিয়ে ড্রেন করে, তাই না? জি ম্যাম। কিন্তু এটাই একমাত্র যেটা আর্টারি দিয়ে শুরু হয় কিন্তু আর্টারি হয়েই শেষ হয়। দেখো তোমরা ছবিটা ভালো করে দেখো, দেখা যাচ্ছে? জি ম্যাম। ম্যাম বেশি জুম হয়ে গেছে ম্যাম। আচ্ছা আচ্ছা, এবার জি ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপরে বের হয়ে গেল ইফারেন্ট আর্টারিয়ল, ইফারেন্ট আর্টারিয়লটা বের হয়েই আবার অনেকগুলা ক্যাপিলারির সাথে অ্যাড হবে, তারপর সে পুরো টিউবিউলকে সার্কেল করে করে ইন্টারলোবিউলার ভেইনে গিয়ে ড্রেন করবে। এই যে টিবিউল গুলাকে সার্কুলেট করে রাখতেছে এদেরকে আমরা কি বলি? পেরিটিবিউলার ক্যাপিলারি অথবা পেরিটিবিউলার ক্যাপিলারি নেটওয়ার্ক, ঠিক আছে? তাহলে একটা সিঙ্গেল নেফ্রনে আমরা গিয়ে কি পাচ্ছি? টু টাইপস অফ ক্যাপিলারি অর টু সেটস অফ ক্যাপিলারি, একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি আর একটা হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি, তাই না? ইয়েস ম্যাম। এটা হচ্ছে ওয়ান অফ দ্য পিকুলারিটিস অফ রেনাল ব্লাড সার্কুলেশন, এটা মনে রাখতে হবে। পরে গিয়ে আমরা আরো ডিটেইল আলাপ করব, কিন্তু এই জায়গা থেকে এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ ধরে কি জিনিস দেখলাম? একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রনের ব্লাড সাপ্লাই। কর্টিক্যাল নেফ্রনের ব্লাড সাপ্লাইটা কি কেমন হচ্ছে? রেনাল আর্টারি থেকে আসতেছে, তারপরে কি হচ্ছে?
ইন্টারলোবার আর্টারি, সেখান থেকে হচ্ছে আর্কুয়েট আর্টারি, সেখান থেকে ইন্টারলোবিউলার আর্টারির ব্রাঞ্চ হচ্ছে এফারেন্ট আর্টারিও, সেখান থেকে ইফারেন্ট আর্টারিওল গুলা গিয়ে ক্যাপিলারি ফর্ম করবে, তারপর সেখান থেকে হবে ইন্টারলোবিউলার ভেইন, সেখান থেকে হবে আর্কুয়েট ভেইন, সেখান থেকে হবে ইন্টারলোবার ভেইন, সেখান থেকে হবে রেনাল ভেইন। কেউ একজন একটু বলবে? ম্যাম শুরুতে ম্যাম রেনাল আর্টারি, নেফ্রনের ব্লাড সাপ্লাইটা কেমন হবে? ম্যাম শুরুতে ম্যাম রেনাল আর্টারি, তারপরে ম্যাম তারপর? ইন্টারলোবার আর্টারি, তারপরে আচ্ছা। আর্কুয়েট আর্টারি, তারপর আচ্ছা। ইন্টারলোবিউলার আর্টারি, আচ্ছা। তারপরে ম্যাম হলো কি এফারেন্ট আর্টারিওল, আচ্ছা তারপরে হলো গ্লোমেরুলার ক্যাপিলারি, আচ্ছা। সেখান থেকে ইফারেন্ট আর্টারিওল, তারপর সেখান আচ্ছা। থেকে ম্যাম পেরিটিবিউলার ক্যাপিলারি হয়ে তারপর হলো গিয়ে তো ভেইন, ইন্টারলোবিউলার ভেইন, আচ্ছা ইন্টারলোবিউলার ভেইনের পরে হলো গিয়ে আর্কুয়েট ভেইন, তারপর ইন্টারলোবার ভেইন, তারপর রেনাল ভেইন। আচ্ছা, ভেরি গুড। এটা হয়ে গেল আমাদের কর্টিক্যাল নেফ্রনের ব্লাড সাপ্লাই। জাক্সটামেডুলারি যে নেফ্রন গুলো আছে ওর ব্লাড সাপ্লাইও অলমোস্ট সেম, এক্সেপ্ট ওর একটা স্পেশালিটি আছে। হ্যাঁ, সেটা আমরা এখনই দেখব। হ্যাঁ, ভাসারেক্টা, এই ভাসারেক্টা শুধু ওর ক্ষেত্রেই আছে, কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে নাই। আচ্ছা, এই জিনিসটা কি জিনিস আমরা একটু দেখি। আগের মতোই সেই রেনাল আর্টারি আসলো, আর্টারি থেকে কি আসলো, লোবার আর্টারি থেকে আসলো আর্কুয়েট আর্টারি থেকে আসলো ইন্টারলোবিউলার আর্টারি, সেখান থেকে এফারেন্ট আর্টারিওল, সেখান থেকে হয়ে গেল গ্লোমেরুলার ক্যাপিলারি, সেখান থেকে বের হয়ে গেল ইফারেন্ট আর্টারিওলটা বের হয়ে কি করলো, পেরিটিপিউলার ক্যাপিলারি ফর্ম করে টিবিউল গুলাকে সাপ্লাই দিল। এখন এখানে এই যে ইফারেন্ট আর্টারিওলটা বের হলো, এই ইফারেন্ট আর্টারিওল কিন্তু একটা না, তাই না, অনেকগুলা। এদের মধ্যে একটা লং ব্রাঞ্চ অফ ইফারেন্ট আর্টারিওল কি করবে, ডিসেন্ড করবে। হ্যাঁ, অ্যালং দা টিউবিউল ডিসেন্ড করে ওরা হেয়ারপিন লাইক ম্যানারে কিছু ক্যাপিলারি ফর্ম করবে। পেরিটিবিউলার ক্যাপিলারি তো আছেই, এটা হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারির সাথে সাথে হেয়ারপিন ম্যানারে কিছু ক্যাপিলারি ফর্ম করবে। এই ক্যাপিলারি গুলাকে বলা হয় ভাসা রেক্টা। ওরা কেন স্পেশাল, কেউ কি একটু বলতে পারবে? মেডুলারি রিজনের কনসেন্ট্রেশন হাইপারঅসমোলারিটিটা মেইনটেইন করে। আচ্ছা, এটা হচ্ছে ওর ইম্পর্টেন্স, কিন্তু এটা তোর পিকিউলারিটি না, তাই না? ম্যাম পিকুলারিটি হচ্ছে এখানে স্লাগিশ ব্লাড ফ্লো। ওর স্লাগিশ ব্লাড ফ্লো, কেন স্লাগিশ ব্লাড ফ্লো কেউ কি বলতে পারো? ম্যাম স্লাগিশ ব্লাড ফ্লোটা হলে ম্যাম এখানে এক্সচেঞ্জটা ভালো হবে, যেহেতু আমার ও ভাসারেক্টার, মানে এটা তো আমার স্লাগিশ ব্লাড ফ্লোর উপকারিতা, কিন্তু স্লাগিশ ব্লাড ফ্লো কেন? ও আচ্ছা ম্যাম, কারণ ম্যাম আমার তো হাই ব্লাড ফ্লো হচ্ছে মানে কর্টেক্সে, আর এখানে লো ব্লাড ফ্লো, অর্থাৎ ব্লাডের পরিমাণটাই কম আসে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য স্পেশালিটি অফ রেনাল সার্কুলেশন, যে হোল অফ দ্য কিডনিতে কখনোই ব্লাড, হ্যাঁ, কখনোই ব্লাড সাপ্লাইটা ইউনিফর্ম না। এটা হচ্ছে কি সিলেক্টিভ ব্লাড সাপ্লাই। কর্টিক্যাল রিজিয়ন আমার 98 to 99% ব্লাড সাপ্লাই পায়, আর মেডুলারি রিজিয়ন পায় অনলি 1 to 2% ব্লাড সাপ্লাই। ঠিক আছে, সেজন্য তোর এমনিতেই ব্লাড সাপ্লাই কম মেডুলারি রিজিয়নে। সেটা কি আমার ভাসারেক্টার স্পেশালিটি? এটা তো আমার কিডনির ব্লাড সাপ্লাইয়ের স্পেশালিটি, এটা তো আমার ভাসারেক্টার স্পেশালিটি না। আমি কি বুঝাতে পারছি? জি ম্যাম। কাউন্টার কারেন্ট মেকানিজম হচ্ছে ওর একটা প্রপার্টি। হ্যাঁ, কাউন্টার মানে ওর স্পেশালিটির জন্য কাউন্টার কারেন্ট মেকানিজম করতে পারে, কিন্তু ওর স্পেশালিটিটা কি? আনব্রাঞ্চড কিভাবে হইলো? তো ব্রাঞ্চ এখানে দেখতে পাচ্ছেন, ডায়ামিটার ছোট। আচ্ছা, না, আচ্ছা, যাই হোক, আমি একটু বলি। ওর যে ডিসেন্ডিং লিম্বটা আছে, হ্যাঁ, ডিসেন্ডিং লিম্ব অফ নেফ্রনের সাথে সাথে ভাসারেক্টার যে ডিসেন্ডিং লিম্ব অফ ভেসেলটা আছে, এখানে কিন্তু দুইটা ডিসেন্ডিং লিম্ব, একটা হচ্ছে নেফ্রনের ডিসেন্ডিং লিম্ব, হ্যাঁ হ্যাঁ,
করেসপন্ড করতেছে মানে নেফ্রনের লোপ হ্যাঁ অফ হেনরি। হ্যাঁ অবশ্যই করেসপন্ড করতেছে। এটা হচ্ছে ওর অ্যানাটমিক্যাল স্পেশালিটি বা অ্যানাটমিক্যাল, হ্যাঁ এটা হচ্ছে ও যে কারেসপন্ড করতেছে এটা আমরা অ্যানাটমিক্যালি দেখতে পাচ্ছি। আর ফাংশনাল বা ফিজিওলজিক্যাল যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে ওর যে ডিসেন্ডিং লিম্বটা সেটা হচ্ছে নন ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত, আর ওর যে লিম্বটা উঠে যাচ্ছে অ্যাসেন্ডিং সেটা হচ্ছে ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত। ফেনেস্ট্রেটেড আর নন ফেনেস্ট্রেটেড কথাটা বুঝো? না ম্যাম, ছিদ্র ছিদ্র, No, ma'am. হ্যাঁ হ্যাঁ ছিদ্রযুক্ত, ছিদ্রালো। হ্যাঁ ছিদ্রযুক্ত। তার মানে যেই লিম্বটা ভাসারেক্টার নামছে ওটার মধ্যে কোনো ছিদ্র নাই। যেহেতু কোনো ছিদ্র নাই তাই কোনো সলিউট পাস হয় না, শুধুমাত্র ও অ্যালাউ করে কাকে জানো? ইউরিয়াকে। হ্যাঁ, ইউরিয়ার ফেসিলিটেড ডিফিউশনকে ও অ্যালাউ করে। কিভাবে ফেসিলিটেড ডিফিউশন হয় কারো কি কোনো আইডিয়া আছে? ম্যাম হ্যাঁ ইউরিয়া ক্যারিয়ার পোর্ট মানে পোর্টার থাকবে সেখান হ্যাঁ থেকে ইউরিয়ার জন্য স্পেশাল ক্যারিয়ার প্রোটিন আছে ওর এই লিম্বের মধ্যে, ইউরিয়া ট্রান্সপোর্টার 3, ইউরিয়া ট্রান্সপোর্টার 1, ঠিক আছে? শুধুমাত্র এই ক্যারিয়ার প্রোটিন গুলোর সাথে শুধুমাত্র ইউরিয়া বাইন্ড করেই ব্লাড ভেসেলের ভিতরে ঢুকতে পারে অথবা বের হতে পারে, আর কেউ পারে না। কোনো সলিউট পারে না, কোনো সলভেন্ট পারে না, কেউ পারে না, ঠিক আছে? আর যে অ্যাসেন্ডিং লিম্বটা সেটা হচ্ছে ফেনেস্ট্রেটেড, ও হচ্ছে সবার জন্যই মুভেবল, সব ধরনের সলিউট, সব ধরনের ইলেকট্রোলাইট সবাই এখানে ঢুকতে পারে, বের হতে পারে, যেমন ইচ্ছা তেমন করতে পারে, ঠিক আছে? এই যে একটা লিম্ব কারোর জন্যই পেনিট্রেবল না বা কারোর জন্যই পারমিয়েবল না, আরেকটা লিম্ব সবার জন্যই পারমিয়েবল, ওর এই স্পেশাল প্রপার্টির জন্য কিন্তু আলটিমেটলি মেডুলারি হাইপার অসমোলারিটিটা ক্রিয়েট হয়, ঠিক আছে? এই জিনিসটা তোমরা গাইটনে পাবা না খুব সম্ভবত। এই জিনিসটা সম্পর্কে ডিটেইল একটু জানতে হলে জ্ঞানন পড়তে হবে, ঠিক আছে? জাস্ট ভাসারেক্টার পোরশনটা জ্ঞানন থেকে আমরা একটু পড়ে নিব, মনে থাকবে? ম্যাম তার মানে ভাসারেক্টা হচ্ছে ইউরিয়ার অ্যাসিড ডিফিউশন হচ্ছে ভাই এইটা বুঝতে পারছি। হ্যাঁ অবশ্যই। মেডুলারি হাইপারঅসমোলারিটি কে মেইনটেইন করে? ম্যাম মেইনটেইন বাই ভাসারেক্টা ভাসারেক্টা, হ্যাঁ। আর ক্রিয়েটেড বাই ম্যাম লুপ অফ হেনলি নাকি কাউন্টার কারেন্ট মেকানিজম? কারেন্ট Counter মেকানিজম current mechanism. লুপ অফ হেনরি দ্বারা তৈরি। এখন এটা তোমাদের এটা মানে কাউন্টার কারেন্ট মেকানিজম, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, এই জিনিসগুলা খুবই কমপ্লিকেটেড জিনিস, ঠিক আছে? লেকচার যখন হয়েছে তোমরা কি জিনিসটা বুঝেছো নাকি প্যাচায় ফেলছো আমি ঠিক বুঝতে পারতেছি না, কারণ এই কাউন্টার কারেন্ট মেকানিজম প্লাস মাল্টিপ্লায়ার এই দুইটার কিন্তু দুইটা পার্ট আছে। একটা পার্ট প্লে করে হ্যাঁ একটা পার্ট প্লে করে হচ্ছে লুপ অফ হেনলি, আর একটা পার্ট প্লে করে হচ্ছে ভাসারেক্টা, ঠিক আছে? একটা মাল্টিপ্লায়ার একটা এক্সচেঞ্জার। হ্যাঁ একটা হচ্ছে মাল্টিপ্লায়ার আর একটা হচ্ছে এক্সচেঞ্জার। আচ্ছা যাই হোক, ওই আইটেমটা যখন আবার তোমাদের টিউটোরিয়াল ক্লাস হবে আরো ভালো করে ক্লিয়ার হয়ে নিও, আর ওইটা পড়াইতে গেলে তো আমার 2 ঘন্টা লেগে যাবে। আচ্ছা এই জিনিসটা একটু মাথায় রাখো, এটা মাথায় রেখে যদি আবার তোমরা পড়ো কাউন্টার কারেন্ট মেকানিজম তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে আমরা কি কিডনির ব্লাড সাপ্লাইটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? এখন যদি আমরা পিকুলারিটিস অফ রেনাল ব্লাড ফ্লো জিজ্ঞেস করি তাহলে কি কি বলা যাবে? Two set of bad capillaries. এটা খুবই ভালো কথা, এটা অবশ্যই একটা পিকুলারিটিস, কিন্তু লাভ দিয়ে আমরা এই পিকুলারিটিসটা বলা শুরু করে দিব না, তার আগেও অনেক ব্রড টার্ম আছে না?
আছে? হাই ক্যাপিলারি বেড প্রেসার, হাই ব্লাড ফ্লো, ঠিক আছে? হাই ব্লাড ফ্লো, হ্যাঁ, about 22% of cardiac cardiac output. output, Cardiac output. that is 1100 ml per minute. বডির ব্রেন থেকে হ্যাঁ, হ্যাঁ, 7 বেশি ব্লাড ফ্লো হয় না কিডনিতে? হয়তো। বডির আরো ভাইটাল অর্গান আছে, যেমন লিভার আছে, তারপরে ব্রেইন আছে, তাই না? লিভার কিন্তু আরো বড়। আচ্ছা আচ্ছা, কিডনির ওয়েট কত আর কিডনির সাইজ কেমন? 150 গ্রাম। হ্যাঁ, 150 গ্রাম, ভেরি গুড। আর ওর সাইজ যদি বলি তাহলে কি কি বলতে হয়? খুব একটা 12 বিন সেন্টিমিটার। আচ্ছা, বইয়ে একটা কথা লেখা আছে আর কি, হ্যাঁ, হাতের সাথে কম্পেয়ার করে ওরা একটা কথা বলেছে। কেউ যদি বইটা ভুলেও পড়ে থাকো তাহলে মনে হয় পারবে। ফিস্ট সাইজ, আই থিংক। হ্যাঁ, ক্লেন্সড অফ ফিস্ট, এরকম একটা কথা বলা আছে। মানে একটা হাত যদি মুঠো করি তাহলে যেই সাইজটা হয় বা যে শেপটা হয় কিডনি হচ্ছে সেটা। একটু টার্মটা দেখলে আর কি, তাহলে মনে হবে যে তোমরা হয়তো মেইন বইটা পড়ছো, বুঝে নেই? ক্লেন্সড ফিস্ট, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখো। আচ্ছা, অন্যদিকে লিভার অনেক বড়, প্রায় 1.5 কেজি, তাই না? এখানে হচ্ছে 150 গ্রাম আর এখানে হচ্ছে 1.5 কেজি। এত বড় একটা অর্গান, কিন্তু তার ব্লাড সাপ্লাই এত বেশি না। কিন্তু এত ছোট একটা অর্গান, তার ব্লাড সাপ্লাই 22% অফ টোটাল কার্ডিয়াক আউটপুট, দ্যাট ইজ 1100 ml per minute। এটা হচ্ছে ওর ফার্স্ট পিকুলারিটি। নেক্সট কি? নেক্সট হচ্ছে ওর ব্লাড ফ্লোটা ইউনিফর্ম না। ওর ব্লাড ফ্লোটা কেমন? সিলেক্টিভ। ওর কর্টিক্যাল এরিয়া পাচ্ছে 98 to 99% আর মেডুলারি এরিয়া পাচ্ছে 1 to 2%, তাই না? তাই তো? সো এই দুইটা পয়েন্ট আমরা ফার্স্টে লিখার, এটা যদি আমাদের রিটেনে আসে তাহলে লিখার ক্ষেত্রে এই দুইটা পয়েন্ট আমরা আগে লিখবো, আর যদি আমাদের ভাইভাতে জিজ্ঞেস করে তাহলে বলার ক্ষেত্রেও আমরা এই দুইটা পয়েন্টই আগে বলবো, ঠিক আছে? আচ্ছা, এই হাই ব্লাড ফ্লোর ইম্পর্টেন্সটা কি? ম্যাম কর্টেক্সে গ্লোমেরুলার ক্যাপিলারিটা বেশি থাকে। আমি সিলেক্টিভ ব্লাড ফ্লোর ইম্পর্টেন্স জিজ্ঞেস করি নাই, আমি হাই ব্লাড ফ্লোর ইম্পর্টেন্স জিজ্ঞেস করছি। ব্লাডটা তাড়াতাড়ি পরিষ্কার করা লাগে। হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা ক্রিয়েট করার জন্য হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ায় দেয়। হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক প্রেসার পরে আসবে। হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক প্রেসার পরে আসবে। ফার্স্ট অফ অল কিডনি হচ্ছে কি আমাদের বডির ফিল্ট্রেশন হয় আমাদের কিডনিতে। বডির সব ওয়েস্ট প্রোডাক্ট গুলা কিডনি দিয়ে এক্সক্রিট হয়, তাই না? সেই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা কই থাকে? ব্লাডে। হ্যাঁ, তাহলে ব্লাডটাকে আমার ফিল্টার করতে হবে অনেক দ্রুত, যেন আমি ব্লাডটাকে ফিল্টার করতে পারি। এই জন্যই আমার কিডনিতে হাই ব্লাড ফ্লো আছে। এখন আমরা তো ব্লাডকে ফিল্টার করি না, তাই না? আমরা কাকে ফিল্টার করি? প্লাজমাকে। হ্যাঁ, আচ্ছা, পার ডে এই কিডনিতে কত লিটার প্লাজমা ফিল্ট্রেশন হয়? 180 লিটার। 180 লিটার। আর হোল ব্লাড ভলিউম কত? 5 লিটার। 5 লিটার। প্লাজমা ভলিউম কত? 3 লিটার। 3 লিটার। মানে 3 লিটার প্লাজমাকে ও 180 লিটার বানাচ্ছে। মানে কি? ও 60 টাইমস 3 লিটার প্লাজমাকে ফিল্টার করছে। মানে একটা কার্ডিয়াক আউটপুটে যখন যাচ্ছে তখন যে ব্লাডটা ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে ও আবার রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাই না? রিঅ্যাবজর্পশন হয়ে আবার সার্কুলেশনে যাচ্ছে, আবার আসছে, আবার ফিল্টার হচ্ছে। এই জিনিসটা বুঝতে পারছো তো, তাই না? যে বডিতে টোটাল প্লাজমা আছে 3 লিটার, কিন্তু আমার ফিল্টার হচ্ছে 180 লিটার। এই জিনিসটা তো মানে বোঝা যায়, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, তাই না? মানে 3 লিটার প্লাজমাই বারবার ফিল্টার হচ্ছে কিডনিতে গিয়ে। এই জন্য আমার কিডনির হাই ব্লাড ফ্লো দরকার। এখন আসো সিলেক্টিভ ব্লাড ফ্লো। সিলেক্টিভ ব্লাড ফ্লোর ইম্পর্টেন্স কি বা কেন দরকার? কর্টিক্যাল এরিয়াতে আমার বেশি ব্লাড ফ্লো, ঠিক আছে? কর্টিক্যাল এরিয়াতে কেন বেশি ব্লাড ফ্লো আর কেন দরকার? ম্যাম কর্টিক্যাল নেফ্রনের সংখ্যাও বেশি ম্যাম। ডিফারেন্ট ব্লাড থাকে। ম্যাম একটা তো কর্টিক্যাল নেফ্রনের সংখ্যা বেশি, এবং আর মেডুলাতে তো ম্যাম স্লাগিশ ব্লাড ফ্লো লাগবে যেহেতু ভাসারেক্টর উপস্থিতি আছে ম্যাম। আর আমার মেডুলার ইন্টারস্টিশিয়াম
মানে এটা মেইনটেইন সহজ করতে কথা। হ্যাঁ, আমাদের সবগুলা গ্লোমেরুলাস কই? ম্যাম কর্টেক্সে। কর্টেক্সে জি ম্যাম হ্যাঁ, কর্টেক্সে কর্টেক্সে সব হ্যাঁ। লাগবে আমার সবগুলা গ্লোমেরুলাসই তো কর্টেক্সে। আমাদের মেডুলাতে তো কোনো গ্লোমেরুলাসই নাই, তাহলে মেডুলাতে ব্লাড যাবে কোত্থেকে, তাই না? সো অ্যানাটমিক্যাল বা স্ট্রাকচারাল দিক থেকে আমরা বুঝতেছি আমাদের ম্যাক্সিমাম ব্লাড ভেসেল বলি বা ম্যাক্সিমাম ক্যাপিলারি বলি, ওগুলা সব গ্লোমেরুলাসের মধ্যে। সো বেশিরভাগ ব্লাডই কোথায় যাচ্ছে? কর্টেক্সে যাচ্ছে। আর গ্লোমেরুলাসের কাজ কি? ফিল্ট্রেশন করা, তাই না? তাই আমার যখন এখানে বেশি ব্লাড ফ্লো হচ্ছে, বেশি প্রেসারে ব্লাড ফ্লো হচ্ছে, তখন সে আমাকে বেশি বেশি হাইড্রোস্ট্যাটিক প্রেসার প্রোভাইড করতেছে। বেশি হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার আমার ফিল্ট্রেশনটাকে ফেসিলিটেট করছে, তাই না? খুব সহজেই আমার ফিল্ট্রেশনটা হয়ে যাচ্ছে। ফিল্ট্রেশনের পর যখন ও কম কম ব্লাড ভেসেল বা কম কম ক্যাপিলারি দিয়ে মেডুলাতে যাচ্ছে, তখন আগে থেকেই আমার মেডুলাতে ব্লাড ভেসেল কম, ব্লাড সাপ্লাই কম, সেখানে গিয়ে যখন ও প্রেসারও কম হয়ে যাচ্ছে, সেটা আমাকে কি সুবিধা দিচ্ছে? কি সুবিধা দিচ্ছে? রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করছে। হ্যাঁ, প্রেসার যদি বেশি হয় বেশি ফিল্ট্রেশন, প্রেসার যদি কম হয় বেশি রিঅ্যাবজর্পশন। মনে থাকবে? জি ম্যাডাম। আমার কর্টিক্যাল এরিয়ায় ম্যাক্সিমাম গ্লোমেরুলাস গুলা বসে আছে। গ্লোমেরুলাসের কাজ হচ্ছে ফিল্ট্রেশন, সেখানে বেশি বেশি ব্লাড প্রেসার, বেশি বেশি ফিল্ট্রেশন। আমার মেডুলাতে গিয়ে কোনো গ্লোমেরুলাস নাই, সো কোনো ফিল্ট্রেশন নাই, সেখানে আছে শুধুই ক্যাপিলারি, সেখানে হবে আমার বেশি বেশি রিঅ্যাবজর্পশন, কারণ আমার ব্লাডের প্রেসার খুবই কম। জি ম্যাম। সো সে রিঅ্যাবজর্ব হয়ে চলে আসবে। এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সিলেক্টিভ ব্লাড ফ্লো। এবার আসি তোমাদের পছন্দের টপিক, পোর্টাল সিস্টেম কন্টেইনিং টু সেটস অফ ক্যাপিলারি। যখন টু সেটস অফ ক্যাপিলারি থাকছে তখনই সেটাকে আমরা পোর্টাল, মানে পোর্টাল সিস্টেম। আর কি কি? একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি আর একটা হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি। গ্লোমেরুলার ক্যাপিলারি গুলা কেমন? ঠিক, কিন্তু হাইলি পোরাস, কারণ ওর ফিল্ট্রেশন করতে হবে। আর গ্লোমেরুলার ক্যাপিলারির আরেকটা পিকিউলারিটি বলো, সেটা তো আগেই বলে ফেলছি যে এটা অনলি ক্যাপিলারি দ্যাট ড্রেইন ইনটু ক্যাপিলারি। সরি, ভুল লিখেছি, এটা হচ্ছে অনলি ক্যাপিলারি দ্যাট ড্রেইন ইনটু আর্টারিয়াল হবে। এই জিনিসটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, গ্লোমেরুলার ক্যাপিলারির পিকিউলারিটি হচ্ছে হাইলি পোরাস, আর এটা অনলি ক্যাপিলারি দ্যাট ড্রেইন ইনটু আর্টারিয়াল। আর এখানে কি হয়? ফিল্ট্রেশন অফ প্লাজমা। আর পেরিটিবিউলার ক্যাপিলারি রিঅ্যাবজর্পশন হবে ম্যাডাম। পেরিটিবিউলার ক্যাপিলারি কই থাকে? কর্টিক্যাল নেফ্রনেও থাকে, জাক্সটামেডুলারি নেফ্রনেও থাকে, থাকে না? জি ম্যাডাম। ওর কাজ হচ্ছে সিক্রেশন অথবা রিঅ্যাবজর্পশন। পেরিটিবিউলার ক্যাপিলারিতে কি হয়? সিক্রেশন অর রিঅ্যাবজর্পশন। কর্টিক্যাল নেফ্রনের জন্য পেরিটিবিউলার ক্যাপিলারি, জাক্সটামেডুলারি নেফ্রনের জন্য পেরিটিবিউলার ক্যাপিলারি প্লাস ভাসা রেক্টা। সো জাক্সটামেডুলারি নেফ্রনে পেরিটিবিউলার ক্যাপিলারির সাথে সাথে আরো কি আছে? ভাসা রেক্টা। ভাসা রেক্টার পিকুলারিটি হচ্ছে ভেলোসিটি অফ ব্লাড ফ্লো ইজ ভেরি স্লো, আর ডিরেকশনটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। ভেরি স্লো ব্লাড ফ্লো অ্যান্টি প্যারালাল ডিরেকশনের জন্য কি হচ্ছে? সেটা ক্রিয়েট করছে প্লাস প্রিজার্ভ করছে মেডুলারি হাইপার অসমোলারিটি। মেডুলারি হাইপার অসমোলারিটি দরকার কেন? ম্যাম কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জের জন্য। ম্যাম কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার পার্টটা মনে হয় না ম্যাম ইউরিনকে ম্যাম কনসেন্ট্রেট করার জন্য। ইউরিন কনসেন্ট্রেশন ম্যাম। হ্যাঁ, ইউরিনকে কনসেন্ট্রেটেড করার জন্য। ইউরিন যদি ডাইলুটেড হতো তাহলে কি হতো? ম্যাম আপনার ডায়াবেটিস হয়ে যেত সব সময়। হেভি লস অফ ওয়াটার। ম্যাম ওয়াটার লস শুধু।
হ্যাঁ, কত লিটার পর্যন্ত ওয়াটার লস Ma'am, হতে পারতো? 21 liter per day 21 লিটার যখন ADS concentration is 0 maximum। আচ্ছা, যদি টোটালি কোনো ধরনের রিঅ্যাবজর্পশন না হতো তাহলে কত লিটার ইউরিন চলে যেত? 180 ম্যাম 180 ম্যাম 180 ডেইলি। লিটার। হ্যাঁ, 180 লিটার চলে যেত। এই 180 লিটার যে ফিল্ট্রেশন হচ্ছে তার 99% কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে যায়, তাই না? অনলি ইয়েস ম্যাম 1 to Ma'am, 1.1 লিটার যাবে ম্যাম তৈরি হয়। থিওরিটিক্যালি চলে যেত, থিওরিটিক্যালি। জি ম্যাম। এখন তোমরা বলতে পারো যে প্লাজমাই তো 3 লিটার, 180 লিটার কি হয়ে যাবে? যদি কোনো পেশেন্টের এরকম হয় যে রেনাল টিবিউলার কোনো ডিজিজ, সে আর রিঅ্যাবজর্পশন করতে পারছে না, তাহলে কি হতো? তার দুই হাতে দুই পায়ে আমরা স্যালাইন দিতাম, একসাথে স্যালাইন যেতে থাকতো, সেই স্যালাইন গুলা এক্সট্রাসেলুলার স্পেসে যেত, তারপরে সে প্লাজমা ফর্ম করতো, সেই প্লাজমা গুলো ইউরিন দিয়ে চলে যেত যদি তার কোনো রিঅ্যাবজর্পশন না হতো। মানে আমি এক্সটার্নালি তাকে 180 লিটার ফ্লুইড দিতাম আর কিডনি দিয়ে সেই 180 লিটার ফ্লুইড বডি থেকে চলে যেত। মানে এইরকম কন্ডিশনে তো মানুষ বাঁচাই সম্ভব না, থিওরিটিক্যালি জিনিসটা এক্সপ্লেইন করলাম। হ্যাঁ, এই পেরিটিবিউলার ক্যাপিলারিতে খুব স্লো স্লাগিশ ব্লাড ফ্লো এর জন্য রিঅ্যাবজর্পশনটা হচ্ছে। এই রিঅ্যাবজর্পশনের জন্যই আমাদের প্রয়োজনীয় ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট গুলা আবার বডিতে ফিরে আসতেছে, আমাদের বডির হোমিওস্টেসিস মেইনটেইন হচ্ছে। ঠিক আছে? জি ম্যাডাম। আর এই যে হাইপার অসমোলারিটিটা ক্রিয়েট হচ্ছে, এই হাইপার অসমোলারিটিটা কি করে? রেনাল টিবিউল দিয়ে যে ওয়াটারটা পাস করে যাচ্ছে সে তাকে কি করবে? ডিফিউশন বা অসমোসিসের মাধ্যমে আবার মেডুলাতে নিয়ে আসবে, ব্লাডে নিয়ে আসবে। হ্যাঁ, রিঅ্যাবজর্ব করে নিয়ে আসবে। আর হচ্ছে বেশি বেশি সলিউটকেও আর এক্সক্রিট, বডি থেকে এক্সক্রিট হতে দিবে না, ওকে দরকারি সলিউট প্লাস ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করে ফেলবে। আচ্ছা, এরপর কি? হাই প্রেসার ক্যাপিলারি বেড। ওই যে আমরা এতক্ষণ বলেছিলাম যে ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, সে কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি, অনেক বেশি। কত? 60 মিলিমিটার অফ মার্কারি। কোথায়? ম্যাডাম গ্লোমেরুলার বেডে ম্যাম। হ্যাঁ, গ্লোমেরুলার বেডে। আর হচ্ছে মেডুলারিতে গিয়ে ওর কত প্রেসার? হাইড্রোস্ট্যাটিক প্রেসার 12 থেকে 13 মেডুলারি রিজিয়নে। হ্যাঁ হ্যাঁ, 13 মিলিমিটার অফ মার্কারি। ইন এভারেজ হোল অফ দ্য বডিতে মিন সিস্টেমিক হাইড্রোস্ট্যাটিক প্রেসার কত? 95 আর কি ম্যাডাম। 95 to 98। না না না, মিন সিস্টেমিক ফিলিং ও প্রেসার। আচ্ছা ম্যাম 7। আমি ম্যাম 30 to 40। হ্যাঁ, 30 to 40, এভারেজ 35 মিলিমিটার অফ মার্কারি। এই যে আমি বলছি হাই প্রেসার, মানে কিডনিতে আমি বলছি হাই প্রেসার, সেটা হচ্ছে 60, তাই না? তাহলে অন্য জায়গায় তো অবশ্যই, মানে ক্যাপিলারির কথা বলছি আমি, ক্যাপিলারি প্রেসার, ঠিক আছে? তাহলে অন্যান্য জায়গায় অবশ্যই 60 কম, 60 কম সেটা কত? 35। আর হচ্ছে আমাদের মেডুলারি রিজিয়নে গিয়ে ক্যাপিলারি প্রেসারটা হচ্ছে 13। আচ্ছা, জিনিসটা বুঝতে পেরেছো তো? আমাদের গ্লোমেরুলাসে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা 60, আমাদের মেডুলাতে গিয়ে যে পেরিটিবিউলার ক্যাপিলারি বা ভাসারেক্টা আছে সেখানে গিয়ে অনলি 13। আর অন এভারেজ বডির অন্যান্য জায়গার যে ক্যাপিলারি আছে সেখানের প্রেসার হচ্ছে 35 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পিকুলিয়ারিটি হচ্ছে অটো রেগুলেশন অফ ব্লাড ফ্লো। তোমাদের লেকচার যেহেতু হয়েছে, অটো রেগুলেশনও তো আশা করি হয়েছে, তাই না? জি ম্যাম। অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো হয়েছে না? জি ম্যাম হয়েছে। কেউ কি একটু বলতে পারবে অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লোটা কি জিনিস? ম্যাম মূলত ম্যাম হলো গ্লোমেরুলার 80 to 170 mm ব্লাড প্রেসারের মধ্যে আমার মিন আর্টারিয়াল ব্লাড প্রেসার, সেক্ষেত্রে আমার গ্লোমেরুলার প্রেসার জিএফআরটা মেইনটেইন হবে কনস্ট্যান্ট। এর উপরে বা নিচে গেলে সেটা তখন আমার অটো রেগুলেশনের মাধ্যমে মানে এই
এই রেঞ্জের ভিতর অটো রেগুলেটেড ব্যাপার- হয়ে জিএফআরটা যেন কনস্ট্যান্ট থাকে। মানে ব্যাপার হচ্ছে আমার হোল বডির ব্লাড প্রেসার যাই থাক না কেন, কম বা বেশি, কিডনি সবসময় নিজের জন্য একটা অপটিমাম ব্লাড ফ্লো মেইনটেইন করে। হ্যাঁ, কি বলছি? কিডনি এটা হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। হ্যাঁ, এটা কিডনির একটা ইন্ট্রিনসিক প্রপার্টি যে সে তার নিজের ব্লাড ফ্লোটাকে রেগুলেট করতে পারে ইন স্পাইট অফ টোটাল ব্লাড প্রেসার অফ দ্য বডি। মানে হোল বডির ব্লাড প্রেসার বেশি হয়ে যেতে পারে, কমও হয়ে যেতে পারে, কিন্তু কিডনি কি করে, ওর নিজের ব্লাড প্রেসার ওর যা দরকার সেই অনুযায়ী রেগুলেট করে। বলা হয়ে থাকে মিন সিস্টেমিক ব্লাড প্রেসার। এটা কিন্তু সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেসারের কথা বলছি না। মিন সিস্টেমিক ma'am. ব্লাড প্রেসার কি? ম্যাম ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 অফ পালস প্রেসার। ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 অফ পালস পালস প্রেসার। প্রেসার। Average ma'am 95 millimeter of mercury. হ্যাঁ, এটা হচ্ছে বলা হয়ে থাকে হোল বডিতে এই প্রেসারটা মেইনটেনেন্সের জন্যই বা এই প্রেসারেই ব্লাড Blood ফ্লো flow হচ্ছে। হয়, ক্যাপিলারিতে এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন তাহলে মিন সিস্টেমিক ব্লাড প্রেসার 80 টু 180 মিলিমিটার অফ মার্কারি মানে কিন্তু এটা না যে আমার সিস্টোলিক ব্লাড প্রেসার 180, তার মানে আমার সিস্টোলিক ব্লাড প্রেসার 220ও হতে পারে, তাই না? মিন সিস্টেমিক ব্লাড প্রেসার 80 টু 180 মিলিমিটার অফ মার্কারি কিন্তু এটা না যে আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেসার 80, তার মানে আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেসার আরো কম হতে পারে। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ম্যাডাম। পালস প্রেসার কিভাবে বের করি? Ma'am, a systolic and Difference between diastolic ma'am systolic and difference. diastolic. Difference between systolic and diastolic blood pressure. তাহলে মিন সিস্টেমিক ব্লাড প্রেসারটা কি হবে? আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেসার প্লাস 1/3 অফ পালস প্রেসার। মানে ইকুয়েশনে যেটা বসাবো সেটা মানে হাই রেঞ্জ হতে পারে। সিস্টোলিক ব্লাড প্রেসারটাও অনেক হাই রেঞ্জ হতে পারে, ডায়াস্টোলিকটাও অনেক হাই রেঞ্জ হতে পারে, অথবা ডায়াস্টোলিকটাও অনেক লো রেঞ্জ হতে পারে, আর সিস্টোলিকটাও অনেক লো রেঞ্জ হতে পারে। এই রেঞ্জ মানে এইটা না যে ডায়াস্টোলিকের রেঞ্জ বা সিস্টোলিকের রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে মিন সিস্টেমিক ব্লাড প্রেসারের রেঞ্জ। মনে থাকবে? জি ম্যাডাম। ওকে, তাহলে মোটামুটি আমাদের পিকিউলারিটিস শেষ, অ্যানাটমি শেষ, ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স শেষ। এবার হচ্ছে গিয়ে ফাংশন অফ কিডনি। ঠিক আছে, কেউ একজন কি আমাকে বলবে হোয়াট আর দ্য ফাংশনস অফ কিডনি? ম্যাডাম Formation of urine. এক্সক্রিশন। Ma'am, সবার আগে formation of urine. আচ্ছা, সবার আগে ফর্মেশন অফ ইউরিন, Regulation of acid base balance, endocrine. Regulation of pressure. তারপর ম্যাম production of vitamin D3 and production of erythropoietin hormone to regulate erythropoiesis. আচ্ছা, আর কেউ? In regulation of water balance. Water and Secretion of electrolyte renin. balance. Electrolyte balance. আচ্ছা, আর কেউ? Osmolarity, আচ্ছা, ma'am, ভেরি গুড। আর কেউ? 125 dihydroxycalciferol production. vitamin D3 production. ভেরি গুড, ভেরি গুড। আর কিছু? Ma'am, erythropoiesis করতে ম্যাম এটা রেগুলেট করে বাই রিলিজিং এন্ড সিনথেসাইজিং এন্ড রিলিজিং erythropoietin হরমোন। ভেরি গুড। এটা তো তুমি বলেছো বা অন্য কেউ একবার বলেছো? আর কিছু? মেটাবলিক ফাংশন আছে কিছু। আচ্ছা, ভেরি গুড। আর কিছু? ও ম্যাম, ইয়েস ম্যাম, 10% অফ গ্লুকোনিওজেনেসিস করা হয় ম্যাম। গ্লুকোনিওজেনেসিস, ভেরি গুড। আর কিছু? আচ্ছা, আমরা কি বাসায় বই খাতা কিছু নিয়ে গেছি? জি ম্যাডাম। কি কি বই নিয়েছি? গাইটনের 2টা পার্ট আছে। আচ্ছা, আচ্ছা, অ্যানাটমি আছে। গাইড। এখন আমরা যে ক্লাস করছি আমাদের সাথে কি বই আছে? জি ম্যাডাম। জি ম্যাম। আছে, বই আছে সাথে?
জি ম্যাডাম। পিডিএফ আচ্ছা ম্যাম। আচ্ছা পিডিএফ তো খুব ভালো জিনিস, হ্যাঁ বই কিন্তু আছে সাথে, আছে খোলা আছে বই পাশে? না ম্যাডাম। আচ্ছা খোলা নাই না? যেমন বইয়ে যেভাবে লেখা আছে লাস্ট ফাংশনটাও সবাই বলেছো, একজন বলে ফেলছো লাস্ট ফাংশনটাও বলছো, কিন্তু 1 নাম্বার ফাংশনটা কেউই কেন বললা না? ফরমেশন অফ ইউরিন ম্যাম, ফরমেশন অফ ইউরিন এন্ড এক্সক্রিশন অফ বইয়ের কোন জায়গাটায় লেখা আছে আমাকে বলবা? ফরমেশন অফ ইউরিন, ফরমেশন অফ ইউরিন বইয়ের কোন জায়গাটায় লেখা আছে? ম্যাম আমাদের লেকচারে বলেছিল ম্যাম প্রাইমারিলি সবার আগে ম্যাম এটাই বলতে হয় যে ম্যাম ইউরিন ফর্ম করে এক্সক্রিটরি Also, the excretion of metabolic waste product by formation of urine. আচ্ছা শুনো, কিডনি হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সক্রিটরি অর্গান, হ্যাঁ এটা দিয়ে আমাদের সব মেটাবলিক। বলছো? জি ম্যাডাম আপনি হয়তো মিস করছেন কোনোভাবে, আমরা বলছি ম্যাডাম এটা। আচ্ছা আচ্ছা তাহলে সরি। আচ্ছা এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে গিয়ে কিডনির 1 নাম্বার ফাংশন। আর ডিউরিং এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট ইট ক্যান ফরমেট ইউরিন অ্যাজ আ বাই প্রোডাক্ট, ঠিক আছে? ও যখন মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলাকে বডি থেকে এক্সক্রিশন করবে তার বাই প্রোডাক্ট হিসেবে সেই ইউরিন ফরমেশন করবে। তো তোমরা যদি একটু বইটা দেখো তাহলে মানে ওদের সিকুয়েল অনুযায়ী একটু বলার চেষ্টা করতে হবে। আর সেই সিকুয়েল অনুযায়ী ফার্স্ট ফাংশনটাই হচ্ছে এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট and foreign chemicals. আচ্ছা মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট কি কি হতে পারে? Urea, creatinine, মেটাবলিক ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিন ম্যাম। ma'am, bicarbonates. আচ্ছা আচ্ছা ইউরিয়া কার ওয়েস্ট প্রোডাক্ট? ম্যাডাম প্রোটিন ম্যাম Protein, ma'am. হ্যাঁ প্রোটিন অর protein. অ্যামাইনো অ্যাসিড, ভেরি গুড। ক্রিয়েটিনিন কার ওয়েস্ট প্রোডাক্ট? মাসেলস এর ম্যাম, Muscles, হ্যাঁ, ma'am. muscles, Breakdown of very ক্রিয়েট good. সালফেট ম্যাম। আচ্ছা ভেরি গুড। আরেকটা এখানে আছে ইউরিক অ্যাসিড, হ্যাঁ ইউরিক অ্যাসিড কোথা থেকে আসে? বেসের ম্যাম নাইট্রোজেনাস আচ্ছা নাইট্রোজেনাস বেস ম্যাম পিরিডিন পিরিডিন নাকি এরকম নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, নাইট্রোজেনাস সাবস্টেন্স হচ্ছে এগুলাই তাই না? ইউরিয়া, তারপরে ক্রিয়েটিনিন, তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিয়ার সোর্স হচ্ছে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড, ক্রিয়েটিনের সোর্স হচ্ছে মাসেল ক্রিয়েটিন, আর ইউরিক অ্যাসিডের সোর্স হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। আর কি কি যেতে পারে ওয়েস্ট প্রোডাক্ট হয়ে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি ওয়েস্ট প্রোডাক্ট বাবা? আচ্ছা হ্যাঁ অ্যামোনিয়া, Ammonium ion, ma'am. হ্যাঁ ওইটা পরে বাফারিং এ কাজ করে, ঠিক আছে? আচ্ছা কিছু পরিমাণ যাবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা Phosphate. তারপর আর ম্যাম ফসফেট কিছু ইলেক্ট্রোলাইটস ম্যাম চলে যেতে হ্যাঁ পারে কিছু ইলেকট্রোলাইট যাবে। প্রোটন আচ্ছা যেতে ভেরি পারে। গুড। আমি বলছিলাম আর প্রোটনস ম্যাক্সিমাম। মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট আচ্ছা মানে ব্লাডের হিমোগ্লোবিনেরও তো ব্রেকডাউন হয়, হয় না? জি ম্যাম। জি ম্যাডাম। Ji, ma'am. এটার কোনো পোরশন বিলিরুবিন ম্যাম, Bilirubin, ইউরোবিলিরোজেন। হ্যাঁ হ্যাঁ আমরা পড়েছিলাম তাই না লাইফ সাইকেল অফ আরবিসি তে? Yes, ma'am. আরবিসি ব্রেকডাউন হয়, তারপরে লিভারে যায়, সেখান থেকে কিছু পরিমাণ জিআইটি তে যায়, Bilirubin, কিছু pyridine. কিডনিতে যায়। হ্যাঁ সেই বিলিরুবিনও আমাদের ইউরিন দিয়ে একটা মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে এক্সক্রিট হয়ে যায়। যখন বেশি বেশি যায় তখন কি হয়? ইউরিনের কালার dark Yellow. yellow, ma'am. ইয়েলো হয়। ইয়েলো ইউরিন দেখলে আমরা কি বলি? জন্ডিস হয়ে গেছে। Jaundice. হ্যাঁ তখন ম্যাম আমরা বিলিরুবিন কনসেন্ট্রেশন বেড়ে যায় ম্যাম, ইউরোবিলিন। হ্যাঁ ইউরোবিলিনোজেন, ইউরোবিলিরুবিন মানে ইউরিন দিয়ে যে বিলিরুবিনটা পাস করছে তাকে আমরা বলছি ইউরোবিলিরুবিন, তাই না? Yes. আচ্ছা তাহলে এই জিনিসটা এভাবে কেন বলছি? কারণ মানে আমরা কিন্তু আগে পড়েছি যে ইউরিন দিয়ে এটা যায়, কিন্তু এখন আবার মানে আমাদের এটা মাথায় আসতেছে না, কিন্তু এটা ক্লিনিক্যালি অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন পরে আসলেই ডাক্তার হয়ে যাব তখন এই জিনিসটা আমাদের লাগবে। হ্যাঁ যে আরবিসির মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট বিলিরুবিন সে ইউরিন দিয়ে যায় কিছু পরিমাণ, যখন
যখন তার পরিমাণটা বেড়ে যায় তখন সেটাকে আমরা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন বলতে পারি, লাইক জন্ডিস। জন্ডিসটা এখন কেন হলো সেটা আমরা ডায়াগনোসিস করব, তাই না? সেটা হতে পারে আমাদের প্রি হেপাটিক, হেপাটিক অথবা পোস্ট হেপাটিক জন্ডিস। এগুলো কি আমরা পড়েছি? জন্ডিস পড়েছি ম্যাম। হিমোলাইটিক, হেপাটিক আর ম্যাম অবস্ট্রাকটিভ জন্ডিস, ম্যাম এই তিনটা পড়েছিলাম। হ্যাঁ, হিমোলাইটিকটাই হচ্ছে প্রি হেপাটিক, মানে যেটা লিভার কজ ছাড়া যেটা হয় সেটাই হচ্ছে প্রি এক্সেসিভ আরবিসি হেপাটিক আর ব্রেকডাউন। হিমোলাইটিক। হ্যাঁ, আর হিমোলাইটিক কজ হেপাটিক বা হেপাটোসেলুলার জন্ডিস যেটা লিভার কজের জন্য হয়, আর পোস্ট হেপাটিক অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস যেটা ব্লাডার obstruction in the biliary duct. বিলিয়ারি ডাক্ট, মানে Biliary duct. লিভারের যে এক্সক্রিটরি ডাক্ট আছে সেখানে কোনো অবস্ট্রাকশনের জন্য যদি হয় তখন সেটা হচ্ছে পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে, তুমি যেটা বলেছো সেটাও ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের অসুখ বিসুখ হলে আমরা ড্রাগস বা মেডিসিন খাই না? জি ম্যাডাম। জি ম্যাম। ওইগুলো খাই তো নাকি? জি ম্যাডাম। সেই মেডিসিন গুলার তো মানে একটা এক্সক্রিটরি রুট লাগবে না? জি ম্যাডাম। ওর এক্সক্রিটরি রুট কি হতে পারে? ম্যাডাম কিডনি কিডনি, এগুলো বেশি ফরেন কেমিক্যাল সলিবল হিসেবে যাবে। কিডনি, হ্যাঁ। যেসব মেডিসিন গুলা ওয়াটার সলিবল তাদের এক্সক্রিটরি রুট হচ্ছে কিডনি, আর যারা লিপিড সলিবল তারা কোনখান দিয়ে এক্সক্রিট হয়? ম্যাম ফিকাল ম্যাটার। ফিসিস দিয়ে যায় নাকি? ফিকাল ম্যাটার। না রে বাবা, লিপিড। আমাদের বডির আরেকটা মেটাবলিক অর্গানের নাম বলো তো? লিভার। লিভার। হ্যাঁ, যারা লিপিড সলিবল ড্রাগ তাদের ম্যাক্সিমামের মেটাবলিজম হয় হচ্ছে কোথায়? লিভারে। তারপর লিভার দিয়ে বিলিয়ারি ডাক্ট দিয়ে অবশ্যই ইন্টেস্টাইনে যায়, হ্যাঁ, তারপরে ইন্টেস্টাইন দিয়ে ফিসেসের সাথে পাস করে। কিন্তু এক্সক্রিটরি রুট যদি এভাবে জিজ্ঞেস করে অবশ্যই বলতে হবে লিভার, হ্যাঁ। আর ওয়াটার সলিবলদের জন্য কিডনি। এই জিনিসগুলো যদি মনে থাকে তাহলে আমরা এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট অফ কিডনির এই ফাংশনটা বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার ফাংশনটা হচ্ছে কি? রেগুলেশন অফ ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। সে কি করে? ওয়াটার ব্যালেন্স করে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করে। কিভাবে ব্যালেন্স করে? ম্যাম রিঅ্যাবসর্পশন, সিক্রিশন, এভাবে ম্যাম। আচ্ছা, আমাদের বডি ওয়াটারের সোর্স কি? মেটাবলিক ওয়াটার আছে, আর মেটাবলিক ওয়াটার ম্যাম। আরেকটা কি? আরেকটা মেটাবলিক ওয়াটার আর ম্যাডাম আমরা যেটা ড্রিঙ্ক করি আর কি ম্যাডাম। ড্রিঙ্ক করি, হ্যাঁ, ভেরি গুড। ইনটেক, তাই না? ইনটেক আমরা ডায়েটারি ইনটেক যেটা করি সেটা ডাইরেক্ট ওয়াটারও হতে পারে, অথবা যেমন আমরা ভাত খাচ্ছি, হ্যাঁ, আমরা ভাত খাচ্ছি, যে ভাতটা কোত্থেকে আসে? ধান থেকে ম্যাম। চালকে সোক করে ম্যাম বানাই। চাল, হ্যাঁ, চালটাকে যখন আমরা বয়েল করি তখন সে হিউজ পরিমাণ একটা ওয়াটার কন্টেইন করে, তাই না? ওয়াটার কন্টেইন করে তো সে ফুলে যায়। সো আমরা যে ভাত খাচ্ছি সেটার মধ্যেও কিন্তু হিউজ পরিমাণ ওয়াটার আছে। আমরা যে একটা ফ্রুটস খাচ্ছি, একটা ফ্রুটস এর 80%ই হচ্ছে ওয়াটার, তাই না? জি ম্যাডাম। আমরা যে কোনো সফট ড্রিঙ্ক যদি খাই সেটাও অনেক বেশি ওয়াটার কন্টেইন করে। তাহলে আমরা ডায়েটারি ইনটেকের মাধ্যমে ওয়াটার ইনটেক করি, ডাইরেক্ট ওয়াটার ইনটেক করি। আবার আমাদের বডির ভিতরে বিভিন্ন ধরনের যে মেটাবলিজম গুলা হয় সেখান থেকেও কিন্তু ওয়াটার বাই প্রোডাক্ট হিসেবে বের হয়। তো অ্যাজ এ হোল এরা সবাই হচ্ছে আমাদের ইনপুট অফ ওয়াটার। তাহলে আমরা প্রতিদিন যেই ইনপুটটা নিলাম আমার আউটপুটটাও সেম হতে হবে। সো বেশি যদি ইনপুট হয় আউটপুটও বেশি করবে কে? কিডনি। বেশি ইনপুট হইলে আউটপুটটাকেও বেশি করবে, তারপরে ব্যালেন্স করে হোমিওস্টেসিস করবে। সো এটা হচ্ছে কিডনির একটা কাজ। আর যদি আমরা রোজা রাখলাম, হ্যাঁ, সারাদিন পানি খেলাম না, কোনো খাবারও খেলাম না, বডিতে পানি খুব কম, তখন কিডনি কি করবে? ম্যাডাম ওয়াটার রিটেইন করবে ম্যাডাম, কম পরিমাণ ওয়াটার ছাড়বে। হ্যাঁ, ম্যাক্সিমাম ওয়াটারই সে রিঅ্যাবজর্ব করে ফেলবে। সে আর গিয়ে দেখাবে কোনো হচ্ছে না, তারপর তখন কোনো ইউরিন আউটপুটই হচ্ছে না, তাই না?
যদি হয়ও তাহলে হাই কিডনি কি করছে, ওয়াটারের ব্যালেন্স করছে, আমার ইনপুটের সাথে আউটপুটকে অ্যাডজাস্ট করছে। আর ওয়াটারের ব্যালেন্স করার সাথে সাথে সে ইলেকট্রোলাইটও ব্যালেন্স করছে, তাই না? আমরা কি জানি, ওয়াটার তো কখনো একা চলাফেরা করে না, সে সাথে সবসময় তার মধ্যে যে সলিউবল গুলো আছে ইলেকট্রোলাইট সেগুলোকে নিয়ে চলাফেরা করে। সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, তারপরে কি আছে, ক্লোরাইড, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম। আর যখন ইউরিন পাস হয় তখনও সাথে কিছু সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড পাস হয়, তাই না? তো বডির অসমোলারিটির সাথে অ্যাডজাস্ট করে, যখন বডি অসমোলারিটি বেশি থাকে তখন সে ইউরিনের সাথে বেশি বেশি ইলেকট্রোলাইটকে বের করে দেয়। আর যখন বডি অসমোলারিটি কম থাকে তখন সে বেশি বেশি ইলেকট্রোলাইটকে রিঅ্যাবজর্ব করে কম কম ইলেকট্রোলাইটকে এক্সক্রিট করতে দেয়। বোঝা গেছে? তোমাদের বইয়ে একটা গ্রাফ আছে, হ্যাঁ, সেই গ্রাফের মধ্যে দেখানো আছে যে আমাদের ধরো রেগুলার ইনটেক অফ সোডিয়াম যদি 30 হয়, সেটা যদি কোনো কারণে চিপস বা অন্য কিছু খেলাম সেটা 30 থেকে 200 পর্যন্ত 150 মিলি পার লিটার হয়ে গেল যদি হয়, তখন সাথে সাথে কিডনিও তার এক্সক্রিশনটা বাড়ায় দেয়। এখানেও আর নাইলে কোনো দরকার নাই, এমন কোনো ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, তারপরে হচ্ছে রেগুলেশন অফ আর্টেরিয়াল প্রেসার। কিডনি আর্টেরিয়াল প্রেসারও রেগুলেট করে, কি আশ্চর্য, তাই না? কিভাবে করে? ম্যাম ফর দ্য প্রপার ব্লাড সাপ্লাই অসমোলারিটি ম্যাম কন্ট্রোল করে ম্যাম। কি করে? ম্যাম রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম দিয়ে ম্যাম কন্ট্রোল করে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, কিডনি দুই ভাবে বডির ব্লাড প্রেসারটাকে রেগুলেট করে, একটা হচ্ছে লং টার্ম রেগুলেশন আর একটা হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন, তাই না? লং টার্ম রেগুলেশনটা কিভাবে করে? রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন। না রে বাবা, ওটা হচ্ছে শর্ট টার্ম। হ্যাঁ, হরমোনাল যে সিস্টেমের মাধ্যমে করে সেটা হচ্ছে শর্ট টার্ম। আর লং টার্ম যে বললাম, হ্যাঁ বললাম ওয়াটার, ইলেকট্রোলাইট, প্লাজমা ভলিউম বাড়লে ব্লাড প্রেসার বাড়ে। যদি ব্লাড প্রেসার কমে যায় তখন কিডনি কি করবে, বেশি বেশি কাট অফ করে প্লাজমা ভলিউম বাড়াবে, ব্লাড প্রেসার। আবার যদি ব্লাড প্রেসার বেড়ে যায় তখন কি করবে, সে বেশি বেশি ওয়াটার এক্সক্রিট করবে, বেশি বেশি ইলেকট্রোলাইট এক্সক্রিট করবে, তারপরে প্লাজমা ভলিউম কমাবে, ব্লাড প্রেসার কমাবে। ঠিক আছে, এটা হচ্ছে লং টার্ম রেগুলেশন। আর শর্ট টার্ম রেগুলেশনের ক্ষেত্রে আসবে আমাদের হরমোনগুলো, রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন, রেনিন, এনজিওটেনসিন। আর এনজিওটেনসিন 2 কি? রেনিন এনজাইম। ম্যাম রেনিন একটা এনজাইম আর অ্যালডোস্টেরন সব হরমোন ম্যাম। আর এনজিওটেনসিন হচ্ছে একটা হরমোন। এনজিওটেনসিন হচ্ছে একটা হরমোন। এনজিওটেনসিন কোথা থেকে আসে? লিভার। ম্যাম লিভারে এনজিওটেনসিনের জেন থাকে, সেটা ম্যাম সেটাকে মেটাবলাইজ করে ম্যাম রেনিন। আচ্ছা, আবার একটু আমরা শুরু করি। হ্যাঁ, বলছো লিভার থেকে আসে এনজিওটেনসিনোজেন, তাই না? তাহলে এনজিওটেনসিনোজেন কি? প্রোএনজাইম। প্রোটিন, প্লাজমা প্রোটিন। হ্যাঁ, এটা একটা প্লাজমা প্রোটিন। ঠিক আছে, এনজিওটেনসিনোজেন এটা হচ্ছে একটা প্লাজমা প্রোটিন আর ওর সোর্স হচ্ছে লিভার, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, তারপরে সে কোথায় যায়? এনজিওটেনসিনোজেন যেহেতু প্লাজমা প্রোটিন, সে রক্তে ভেসে বেড়ায়, তাই না? জি ম্যাডাম। রক্তে ভেসে বেড়াতে বেড়াতে সে কোথায় যায়? লাংয়ে গিয়ে এনজিওটেনসিন 1 হয়। লাংয়ে গিয়ে এনজিওটেনসিন না ম্যাম, এনজিওটেনসিন 1 হয় ম্যাম রেনিনের উপস্থিতিতে। রেনিনের উপস্থিতিতে 1 থেকে 2 তে মানে লাংয়ে। আচ্ছা, এনজিওটেনসিনোজেনটা ব্লাডে ভাসতে ভাসতে কিডনির কাছে যখন যায়, তখন যদি কোনো কারণে ব্লাড প্রেসার কমে যায় তখন কি হবে? ব্লাড প্রেসার যদি কমে যায় সেটা সেন্স করে কি? সিক্রেশনের আগে কি ম্যাম সেন্স করে ম্যাকুলা টেন্সর ম্যাম। ম্যাকুলা টেন্সর সেন্স করে দেন, সেন্সিটাইজ করে রেনিন সিক্রেশনকে।
আচ্ছা আচ্ছা, এই ম্যাকুলার Macular ডেন্সার densa বলতে থাকে early distal tubule, আর্টেরিয়াল আর early ম্যাম distal হচ্ছে tubule এফারেন্ট আর্টেরিয়াল ইফারেন্ট আর্টেরিয়াল মাঝখানে ম্যাম কাছাকাছি। টিউবটা পাস যা করছে এক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্সে থাকে ম্যাম। আচ্ছা, জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স কি জিনিস? এই তো ম্যাডাম গ্লোমেরুলার কাছাকাছি যে ম্যাম কমপ্লেক্সটা ফর্ম গ্লোমেরুলাসের কাছাকাছি Within ম্যাম the- কতগুলো সেল কমপ্লেক্স থাকে আর সেগুলো পারে- মিলে ম্যাম এই ব্লাড প্রেশারটাকে ম্যাম রেগুলেট করে। আচ্ছা, জাক্সটা মানে কাছে, তাই না? জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স মানে গ্লোমেরুলাসের কাছাকাছি। তো গ্লোমেরুলাসের কাছাকাছি কি আছে? আমরা যদি ছবিটা দেখি, আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থাকে। হ্যাঁ, আমরা যদি ছবিটা দেখি, এই জায়গাটা, হ্যাঁ দেখা যাচ্ছে না, জুম হয়ে গেছে, আমরা দেখছি গ্লোমের সেখানে এফারেন্টারটা সার্কুলেট করে আছে ডিস্টাল টিউবিউলের একটা পার্টকে, তাই না? জি ম্যাডাম। এই পোরশনটাই হচ্ছে আসলে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। তার মানে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সে কে আসবে? ডিস্টাল টিউবিউলের একটা পোরশন আসবে, এফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল অফ গ্লোমেরুলার ক্যাপিলারি আসবে, তাই না? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু গাইটন। আবার গ্যানন বলছে এই মাঝের জায়গাতে আবার কিছু মেসেঞ্জিয়াল সেলও থাকবে। হ্যাঁ, সে মেসেঞ্জিয়াল সেলও এই কমপ্লেক্সের মধ্যে আছে। তোমরা গ্যানন থেকে পড়তে পারো, যদি গ্যানন থেকে পড়ো তাহলে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের তিনটা পার্ট বলবা। একটা হচ্ছে ডিস্টাল টিউবিউল, এফারেন্ট ইফারেন্ট আর্টেরিওল অফ গ্লোমেরুলার ক্যাপিলারি, আর একটা হচ্ছে মেসেঞ্জিয়াল সেলস। আর যদি না বলো তাহলে এভাবেও বলতে পারো যে ডিস্টাল টিউবিউল আর হচ্ছে এফারেন্ট ইফারেন্ট আর্টেরিওল অফ গ্লোমেরুলাস। আচ্ছা, এই ডিস্টাল টিউবিউলের যে পোরশনটা এফারেন্ট বা ইফারেন্ট আর্টেরিওলের কাছাকাছি আসে, তার মধ্যে কিছু সেল কিউবয়েডাল, মানে সাইজে অন্যান্য আশেপাশের সেলগুলো থেকে একটু বড় হয়ে যায়। হ্যাঁ, কিউবয়েডাল হয়ে যায়। এগুলাকে আমরা বলি স্পেশাল সেন্সিটাইজিং সেল, যাদের নাম দেওয়া হয়েছে ম্যাকুলার ডেন্সা। ওদেরকে সেন্সিটাইজিং সেল কেন বলা হচ্ছে? Ma'am, they can sense the concentration of the sodium. ওরা ম্যাম সোডিয়াম কনসেন্ট্রেশন, অসমোলারিটি ম্যাম ওরা রিসিভ করতে পারে, এটা সেনসিটিভিটি আছে। কি রিসিভ করে? বেড়ে গেলে রিসিভ করে না কমে গেলে রিসিভ করে? দুইটাই তো ম্যাম, দুটোই, বোথ ওয়েজ। দুইটাই মনে হয় করে না। যদি কমে যায় তাহলে সেই সেন্সটা ও রিসিভ করে। হ্যাঁ, তাহলে কি হয়, যদি আমাদের কমে গেলে রেনিন সিক্রেট হবে। হ্যাঁ, প্লাজমা ভলিউম যদি কমে যায় তাহলে ফিল্ট্রেশন কম হয়। ঠিক আছে, ফিল্ট্রেশন যদি কম হয় তখন এই যে আমাদের অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি দিয়ে যে ফ্লুইডটা পাস করবে, সেখান থেকে রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম ক্লোরাইড স্লো হবে না, বেশি হবে। রিঅ্যাবজর্পশন ফ্লো রেটটা স্লো হয়ে যায়, এজন্য রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায়। হ্যাঁ, ফ্লোটা স্লো হয়ে যায়, এই জন্য রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায়। যেহেতু রিঅ্যাবজর্পশন বাড়ে তখন ডিস্টাল টিউবিউলে খুবই কম পরিমাণ সোডিয়াম বা ক্লোরাইড যায়। হ্যাঁ, খুবই কম পরিমাণ। যখন খুব কম যায় তখন ম্যাকুলার ডেন্সা তাদেরকে সেন্স করে সিগন্যাল পাঠায় কোথায়? ওই এফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিওলে। সেই এফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিওল থেকে তখন কি রিলিজ হয়? রেনিন রিলিজ হয়। সেই রেনিনটা রিলিজ হয়ে তখন একটা এনজাইম হিসেবে কাজ করে। এনজাইম হিসেবে কাজ করে সার্কুলেটিং যে এনজিওটেনসিনোজেন গুলো আছে সেগুলাকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে। কি বললাম? রেনিনটা গিয়ে কি করে? এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে। হ্যাঁ, এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন করে, তা এনজিওটেনসিন 1 করে। সেই এনজিওটেনসিন 1 তারপরে আবার ব্লাডে সার্কুলেট হতে হতে কোথায় যায়? লাংসে ম্যাম, লাংসে যায়। লাংসের অ্যানজিওটেনসিন ক্যাপিলারি এন্ডোথেলিয়ামে গিয়ে বা সরি অ্যালভিওলার সেলে গিয়ে আরেকটা এনজাইম থাকে, সেই এনজাইমের নাম কি? এসিই, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। ও কি করে? 1 কে 2 করে, তাই না? এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 করে। এবার সেই এনজিওটেনসিন 2টা আবার ব্লাডে ফ্লো হতে হতে কিডনির ইফারেন্ট আর্টেরিওলে এসে কনস্ট্রিক্ট করে ওর ব্লাড ফ্লো রেজিস্ট্যান্স বাড়ায়। এই এনজিওটেনসিন 2
কিন্তু এফারেন্ট আর্টারিওলের উপর কাজ করে না। করে না। ওখানে কার কাজ উপর করে না। কাজ করে? ইফারেন্ট ইফারেন্ট আর্টারিওলের উপর কাজ করে, রেজিস্ট্যান্স বাড়ায় কি করে? ব্লাড ফ্লোটাকে pressure সেখানে বাড়ায়। স্ট্যাগনেট করে দেয় ম্যাম, প্রেসারটা বেড়ে যায় তখন হ্যাঁ। জিএফআর বেড়ে যায়। জিএফআর বাড়ায়, তারপর আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়ায়, তাই না? জি ম্যাম, ব্লাডটা ফ্লো। আচ্ছা, এই জিনিসগুলা তাহলে কি মনে থাকবে? আমি কি বেশি প্যাচে ফেললাম? না ম্যাম, না ম্যাম ঠিকই আছে। তো তাইলে এটাই হচ্ছে ওর শর্ট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার। তারপরে সে কি করে? অ্যাসিড বেস ব্যালেন্স করে। কিভাবে অ্যাসিড বেস ব্যালেন্স করে? বডিতে কি কি অ্যাসিড থাকে একটু বলো তো, কি কি বেস থাকে, কি কি অ্যাসিড থাকে? ভোলাটাইল, নন ভোলাটাইল বেস থাকে। ম্যাম কার্বনিক অ্যাসিড থাকবে, হুম, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফেট, ফসফেট, হ্যাঁ কার্বনিক অ্যাসিড, তারপর কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, Lactic acid. হ্যাঁ ল্যাকটিক অ্যাসিড, তারপর আচ্ছা হ্যাঁ কিছু জানলাম আর কি আমরা। হ্যাঁ কার্বনিক অ্যাসিড থাকতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতে পারে, সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, ফসফরিক অ্যাসিড থাকতে পারে। হ্যাঁ কারণ যে একজন কি জানে বললো ভোলাটাইল কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা ভোলাটাইল সাবস্টেন্স, ঠিক আছে? তো বডি থেকে যদি আমি কার্বনিক অ্যাসিডকে বের করে দিতে চাই তাহলে কার মাধ্যমে বের করতে পারি? রেসপিরেটরি সিস্টেম, লাংসের মাধ্যমে। হ্যাঁ ভেরি গুড, রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বা লাংসের মাধ্যমে বের করতে পারি। কিন্তু কিছু কিছু অ্যাসিড আছে যাদের এক্সক্রিটরি রুট একমাত্র কিডনি। হ্যাঁ তারা যেমন সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এই দুইটা অ্যাসিড যদি বডিতে বেড়ে যায়, হ্যাঁ নন ভোলাটাইল যদি বেড়ে যায় তাহলে শুধুমাত্র কিডনি ওদেরকে এক্সক্রিট করতে পারবে, আর কি ওদেরকে এক্সক্রিট করতে পারবে না, ঠিক আছে? সো এরকম কিছু অ্যাসিডকে ও বডি থেকে বের করে দিয়ে আমার বডির হোমিওস্ট্যাসিস মেইনটেইন করে। অ্যাসিড বেশি হয়ে গেলে কি সমস্যা? অ্যাসিডোসিস হবে। নরমাল পিএইচ কত? ডিপ্রেশন 7.35 থেকে 7.45। 7.3 man. 7.3 7.35 to 7.45 45। আচ্ছা এভারেজ হচ্ছে 7.4 নাকি? 7.4। জি ম্যাডাম এবারে আচ্ছা পিএইচ তাহলে এটা সব সময় মেইনটেইন হয় তাই না হোমিওস্ট্যাসিসের জন্য? যদি পিএইচটা মেইনটেইন না হতো কি হতো? হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যেত, তখন হাইড্রোজেন আয়নটাই আমার প্রোটিনের মানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, এনজাইম অ্যাক্টিভিটি কমে যেত, এনজাইম হিসেবে কাজ করে, তাই এনজাইম যথাযথভাবে কাজ করতে পারবে। আচ্ছা আমাদের বডিতে অনেক এনজাইম আছে, অনেক প্রোটিন আছে, ওদের অপটিমাম ফাংশনের জন্য আমাদের অপটিমাম পিএইচ দরকার। পিএইচ যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে বিভিন্ন এনজাইমের অ্যাক্টিভিটিগুলো লস হবে, এনজাইমগুলো কি হয়ে যেতে পারে? কোয়াগুলেট হয়ে যেতে পারে, তাই না? এবং ওদের স্ট্রাকচার নষ্ট হয়ে গিয়ে ওরা কাজ বন্ধ করে দিবে, মানে দ্যাট ক্যান লিড টু ডেথ। সো আমাদের পিএইচ মেইনটেইন করা খুবই দরকার, আর পিএইচ মেইনটেইন না হলে বডির এনজাইম যেগুলো আছে সেগুলো ডিস্ট্রয় হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এটা মনে রাখবা। তো তাইলে আমাদের পিএইচ মেইনটেইন করা দরকার। পিএইচ মেইনটেইন করার জন্য এক্সেসিভ অ্যাসিডগুলোকে বের করে দেওয়া দরকার। এক্সেসিভ অ্যাসিডগুলো বের করে দেয় কে? কিডনি। তাহলে কিডনি অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করে বা রেগুলেট করে। আচ্ছা রেগুলেশন অফ ইরিথ্রোসাইট প্রোডাকশন। ইরিথ্রোসাইট কি জিনিস? আরবিসি প্রোটিন, ম্যাচিউর আরবিসি কে তো আমরা ইরিথ্রোসাইট বলি, তাই না? আচ্ছা কি করে কিডনি? কি করে? ইরিথ্রোপয়েটিন রিলিজ করে। আচ্ছা কিডনি ঠিক কোন জায়গাটা থেকে ইরিথ্রোপয়েটিন আসে? ইন্টারস্টিশিয়াল সেলস ম্যাম। আচ্ছা ফাইব্রোব্লাস্ট লাইক ইন্টারস্টিশিয়াল সেল অ্যারাউন্ড দ্য পেরিটিবিউলার ক্যাপিলারি, ঠিক আছে? মানে পেরিটিবিউলার যে সেলগুলো আছে বলা হয়ে থাকে সেখানে কিছু ফাইব্রোব্লাস্ট লাইক সেল আছে, ইন্টারস্টিশিয়াল সেল, ওইখান থেকে আসলে ইরিথ্রোপয়েটিনটা আসে। সেই ইরিথ্রোপয়েটিনটা কখন রিলিজ করে কিডনি? ওর জন্য কি কোনো লাগে, স্টিমুলেন্ট লাগে? জি ম্যাম। ম্যাম আরবিসি কি লাগে? কমে গেল।
আরবিসি কমে গেলে হ্যাঁ ঠিক আছে। মেইন স্টিমুলেন্টটা কি আমরা এই তো কয়দিন আগেই অক্সিজেন কনসেন্ট্রেশন অক্সিজেন হাইপোক্সিয়া, কনসেন্ট্রেশন, হ্যাঁ অক্সিজেন হাইপোক্সিয়া। স্যাচুরেশন কমে যাবে। যখন হাইপোক্সিয়া হয় তখন কিডনির সেলগুলো স্টিমুলেটেড হয় আর ও তখন ইরাইথ্রোপয়েটিন রিলিজ করে, ইরাইথ্রোপয়েটিন গিয়ে বোন ম্যারোকে স্টিমুলেট করে, তারপর অনেক অনেক বেশি আরবিসি প্রোডাকশন হয়। আরবিসির কাজ হচ্ছে অক্সিজেনকে ক্যারি করা, তখন আবার সে কি করে বেশি বেশি অক্সিজেন ক্যারি করে বডির হাইপোক্সিয়াটাকে কমায় ফেলে, তাই না? জি তাহলে এইভাবে সে ইরাইথ্রোসাইট প্রোডাকশনটাকেও মেইনটেইন করে, সেটার মাধ্যমেও সে হোমিওস্টেসিস মেইনটেইন করতে পারে। আচ্ছা, রেগুলেশন অফ 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল অথবা অ্যাক্টিভ ভিটামিন ডি, তাই না, প্রোডাকশন করে কিভাবে? এটার তো একটা ইয়ে আছে, কি ফ্লো চার্টের মতো আছে, তাই না? কেউ কি বলতে পারবে? ম্যাম 7 হাইড্রোক্সি স্কিন থেকে 7 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল স্কিন থেকে ম্যাম বা আমাদের লিভারে আসবে, ডায়েটারি ইনটেক থেকে ম্যাম লিভারে আসবে। লিভারে এসে ম্যাম 25 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল ম্যাম একটা এনজাইমের প্রেজেন্সে। আচ্ছা, এদের আচ্ছা প্রিকারসর কি ভিটামিন ডি এর প্রিকারসর তাহলে কি? 7 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল, কোলেস্টেরল, তাই না? কোলেস্টেরল, হ্যাঁ। কোলেস্টেরলের উপর আল্ট্রাভায়োলেট রে পড়লে কি হবে? 7 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল, হ্যাঁ 7 ডিহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল, তারপর সে কই লিভারে যাবে? লিভারে। জি ম্যাম 25 লিভারে যাবে, হাইড্রোক্সিলেজ, তারপর ম্যাম লিভারে গিয়ে 25 হাইড্রোক্সিলেজ এনজাইমের প্রভাবে 25 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল ম্যাম। আর কিডনিতে গিয়ে হবে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা হবে আসলে অ্যাক্টিভ ভিটামিন ডি3, মানে অ্যাক্টিভ হওয়ার আগে কিন্তু ওকে আমরা অ্যাবজর্ব করতে পারবো না, তাই না? না কোনোভাবে না। হ্যাঁ, তাহলে ওকে অ্যাক্টিভেশন করতেছে থেকে কিডনি। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে লাস্ট কাজ, হ্যাঁ আচ্ছা, ওর লাস্ট কাজ হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কি জিনিস? ম্যাম প্রোডাকশন অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স। নন কার্বোহাইড্রেট সোর্স বলতে আমরা কি বোঝাতে পারি? ম্যাম কিডনির ক্ষেত্রে ইনসুলিন ম্যাম। হ্যাঁ ম্যাম কিডনির ক্ষেত্রে তোমাদের সবার গ্লুকোজ লেভেল মনে হয় কমে গেছে, কেউ মনে হয় লাঞ্চ করো নাই। জি ম্যাডাম, কেউ কই নাই ম্যাডাম। কিভাবে করব? জি ম্যাডাম আচ্ছা ঠিক আছে, এখন দেখো তোমাদের বডির অ্যামাইনো অ্যাসিড গুলা থেকে কোনো গ্লুকোনিওজেনেসিস হয় কিনা। হ্যাঁ, নন কার্বোহাইড্রেট সোর্স বলতে আমরা বুঝি লিপিড আর অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনকে। কার্বোহাইড্রেট সোর্স মানে অবশ্যই গ্লুকোজ, সেখানে অবশ্যই কার্বোহাইড্রেট মানে হচ্ছে স্টার্চ, ঠিক আছে? স্টার্চ থেকে হবে গ্লুকোজ, সেখান থেকে মানে স্টার্চ বা অন্যান্য যেসব কার্বোহাইড্রেট আছে সেখান থেকে হবে হচ্ছে গ্লুকোজ। নরমালি যখন আমাদের বডিতে কার্বোহাইড্রেট সোর্সের ডেফিসিট হয় তখন নন কার্বোহাইড্রেট সোর্স যেমন প্রোটিন ব্রেকডাউন করেও গ্লুকোজ সিনথেসাইজড হতে পারে। তো এরকম প্রসিডিউরকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। আর হচ্ছে গিয়ে এই কাজটা করে কে? কিডনি। আর এটা কি সব সময় হয়? এই গ্লুকোনিওজেনেসিসটা কি সব সময় হয়? ম্যাম only 10% of the case, 90% ম্যাম লিভার। 10% কেসে হতে পারে। এই 10% কেস কখন হতে পারে? যখন খুব দরকার হবে ম্যাম, যখন গ্লুকোজ লেভেলটা অনেক এটাকে বলা হয় প্রোলংড ফাস্টিং, ঠিক আছে? প্রোলংড ফাস্টিং মানে কিন্তু যেমন আমরা যদি রোজা রাখি তা না, এগুলা সাধারণত হয় যেসব দেশে এটা আসলে কি বলবো তোমাকে, মানে দুর্ভিক্ষ পীড়িত যেসব জায়গা আছে এই জিনিসটা আসলে মেনে ওইসব জায়গায় হয়। হ্যাঁ, দেখবা সোমালিয়া বা অন্যান্য জায়গায় মানে বাচ্চাগুলা প্রচন্ড লিন এন্ড থিন, মানে তাদের জাস্ট চামড়ার নিচে হাড্ডি, ওদের কোনো মাসকুলার লেয়ার নাই, কোনো মাসেল লেয়ার নাই।
কারণ প্রলং ফাস্টিং এর জন্য মাসেল মানেই তো প্রোটিন, তাই না? ওদের মাসেল গুলা ব্রেকডাউন হয়ে হয়ে গ্লুকোনিওজেনেসিস হয়ে হয়ে গ্লুকোজ প্রোডাকশন হয়। গ্লুকোজ প্রোডাকশন হতেই হবে কেন? না হইলে কি হয়? গ্লুকোজ প্রোডাকশন ব্রেইনের প্রাইমারি ফ্লুইড ম্যাম, ব্রেইন সাপ্রেস হয়। হ্যাঁ, মানে আমাদের বডির কিছু অর্গানের একমাত্র খাবার হচ্ছে গ্লুকোজ, যেমন ব্রেইন, আরবিসি, তারপরে হচ্ছে কি গোনার্স, ওরা গ্লুকোজ ছাড়া আর কিছু খায় না, গ্লুকোজ না হলে ওরা মরে যায়। সো ব্রেইনকে তো বাঁচাতেই হবে, ব্রেইনকে না বাঁচালে তো হোল বডি মারা যাবে, তাই না? সো বডির মাসেল ভেঙে ভেঙে হলেও আমার গ্লুকোজ প্রোডাকশন করতে হবে আর ওদেরকে বাঁচাতে হবে। তো যাই হোক, এই কাজটা করে হচ্ছে কে? কিডনি। তাহলে এই জিনিসটা এত না জানলেও হবে, তোমরা জাস্ট বলে দিবে গ্লুকোনিওজেনেসিস, শেষ। তাহলে আমরা কিডনির অনেকগুলা ফাংশন করলাম না? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু মানে কি অ্যাপ্লাইড ফিজিওলজি যদি পড়তে চাই, এই যে আমরা নেফ্রনের কথা বলছি, যে মিলিয়ন মিলিয়ন নেফ্রন থাকে, এটা কি নেফ্রন গুলা কি রিজেনারেট করতে পারে? নো ম্যাডাম। স্টেবল নো ম্যাম। হ্যাঁ, নেফ্রন কখনোই রিজেনারেট করতে পারে না। তার উপর হয় কি, আফটার দ্য এজ অফ 40, হ্যাঁ, বিভিন্ন কারণে নেফ্রন গুলার অ্যাক্টিভিটি কমে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়। বলা হয়ে থাকে আফটার 40 ইয়ার প্রত্যেক 10 ইয়ার্সে 10% করে নেফ্রন ডিস্ট্রয় হয় বা নষ্ট হয়ে যায়। তো সেই হিসাব করলে যখন একটা মানুষের বয়স 80 হয়, তখন তার অলমোস্ট 40% নেফ্রন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, জি ম্যাম। তো তার 40% নেফ্রন যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই যে এত এত কাজের কথা বলতেছি, যে এতগুলা কাজ করে কিডনি, তাহলে সেই কাজগুলা কিভাবে হয়? কিন্তু সবগুলা কাজ নষ্ট হয়ে যায়। বডি কম্পেনসেটরি মেকানিজম ম্যাম করে ফেলে ম্যাম, বডি অ্যাডাপ্ট করে নেয়। ম্যাম নরমালি তো এটার সাথে অ্যাডাপ্ট হয়ে যায়। বডি অ্যাডাপ্ট করে না কিডনি অ্যাডাপ্ট করে? আই মিন কিডনি বডির সাথে অ্যাডাপ্ট করে। কিডনি, হ্যাঁ, কিডনি তার 40% যদি নষ্ট হয়ে যায়, ওর নিডের সাথে অ্যাডাপ্ট করে নেয় এবং কাজগুলোকে মানে হোমিওস্টেসিস মেইনটেইন করার চেষ্টা করে। এই জন্য দেখো না সিনেমা নাটকে যে কিডনি ডোনেট করে দেয়, একটা কিডনি ডোনেট করে দেয়, তার মানে কি মানুষের মানে কিডনি দুইটার জায়গায় একটা হলেও সে অপটিমাম লেভেলটা মেইনটেইন করতে পারে, হোমিওস্টেসিসটা মেইনটেইন করতে পারে, বেঁচে থাকতে পারে। ঠিক আছে ম্যাম, পরে যদি একটা কিডনির যে নেফ্রন যে নষ্ট হয়ে যায়, তখন নষ্ট তো হবেই। তুমি যদি কিডনি না দাও, তাইলেও কি তুমি সারাজীবন বেঁচে থাকতে পারবা? না, কেউ তো সারাজীবন বাঁচবে না। বলতেছি কেউ যদি একটা কিডনি ডোনেট করে দেয়, তখন তার আরেকটা যে কিডনি আছে, সে তার নেফ্রন গুলাকে সংখ্যায় বাড়াবে না, কিন্তু সাইজে বাড়াবে। ওটাকে যেন কি বলে? ফাংশনাল করবে। যেমন সে তার মাইটোকন্ড্রিয়া যেগুলো আছে বা গলগি অ্যাপারেটাস যেগুলো আছে, সেগুলোর ক্যাপাসিটি বাড়াবে, সেগুলোর অ্যাক্টিভিটি বাড়াবে, অ্যাক্টিভিটি বাড়ায় ওর ফাংশনটাকে বাড়ায়, সে তার হোল বডির যে নিড, মানে পুরা বডি কিডনির কাছ থেকে যা এক্সপেক্ট করে, সেই এক্সপেকটেশনটাকে ফুলফিল করার চেষ্টা করে এবং সে 80 to 90% ক্ষেত্রে সফল হয়। ঠিক আছে, তারপর ধরো কেউ একজন 25 বছর বয়সে একটা কিডনি দিয়ে দিল, তারপর তার যে কিডনিটা বাকি থাকলো, সে তার বডির অপটিমাম কাজ করবে, কিন্তু তার বয়স যখন 40 হবে, তখন সেই একমাত্র কিডনির যে নেফ্রন গুলা, সেগুলো বিভিন্ন ড্রাগসের জন্য, বিভিন্ন সিচুয়েশনের জন্য ডিস্ট্রয় হতে পারে। যেমন কি হতে পারে? পাইলোনেফ্রাইটিস হতে পারে, তাই না? কিডনির ইনফেকশন হতে পারে, তারপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এগুলো তো খুব কমন জিনিস। যে কোনো ইনফেকশনের জন্য তার নেফ্রন গুলাও ডিস্ট্রয় হতে পারে। নেফ্রন ডিস্ট্রয় হলে ম্যাম একটা প্রশ্ন আছে, এই 40 বছরের পর থেকে যদি 10 বছর করে যদি 10% করে কমতে থাকে, মানে নেফ্রন যদি নষ্ট হতে থাকে, তাহলে কি ম্যাডাম যে 140 বছর বয়সে কি সম্পূর্ণ নেফ্রনই ড্যামেজ হয়ে যাবে? তাহলে কি কিডনি আর কাজ করবে না? মানুষ তাহলে কি মানে 140 বেঁচে থাকলে না, তার আগেই তো মানুষ মরে যায়। দেখো না, 40-এর পর মানুষের হাই ব্লাড প্রেশার ডেভেলপ করে, হাই কোলেস্টেরল ডেভেলপ করে, ডায়াবেটিস ডেভেলপ করে। আফটার 40 মানুষের এজিং প্রসেসটা মেইনলি শুরু হয়। হ্যাঁ, তোমরা জিপিতে তো পড়েছিলে, এজিং পড়েছো না?
আমাদের বডির মেইন স্ট্রাকচার হচ্ছে প্রোটিন, হ্যাঁ, প্রোটিন গুলার ডিন্যাচারেশন হয়ে যায়, ঠিক আছে। আমাদের যে এনজাইম গুলো আছে বডির মেটাবলিজমের জন্য অনেক এনজাইম লাগে, সেই এনজাইম গুলাও হচ্ছে প্রোটিন ইন নেচার, ওদের ডিন্যাচারেশন হয়ে যায়, তখন আর নতুন কোনো গ্রোথ হয় না, শুধু ডিক্লাইনেশন হয়, শুধু ডিক্লাইন করতে থাকে। Ma'am, if we can achieve that any type of that property which help to that to decrease the ability of deproteinization, then can we achieve the immortality? Scientists are trying to invent something like that, and different kind of researches are going on to decrease the aging process. Some are saying that if you decrease the intake of your calorie, it can act as a factor to decrease the process of aging. By this process, if you decrease your calorie intake, if you increase your exercise, and if you can maintain a balanced lifestyle, it will help more or less to decrease your aging process, to make you more and more young for long term, for long years. But all of these are under research still now. এখন পর্যন্ত দুইটাই বলা হয়েছে, একটা হচ্ছে যদি ক্যালোরি ইনটেকটা লিমিট করতে পারো আর যদি তুমি এক্সারসাইজ করো, তাহলে হচ্ছে তোমার এজিং এর যে প্রসেসগুলো আছে, ডিন্যাচারেশন অফ প্রোটিনের যে প্রসেসগুলো আছে, ডিন্যাচারেশনটা হচ্ছে কি প্রোটিনের যে বন্ডিং গুলো আছে সেগুলা বেড়ে যায়, হ্যাঁ, একটা প্রোটিন গিয়ে আরেকটা প্রোটিনের সাথে অ্যাটাচড হয়ে ওর মোবিলিটি বা ইলাস্টিসিটি গুলা কমে যায়, রিজিড হয়ে যায়, তো প্রোটিনের বন্ডিং গুলাকে ভেঙে দেয় বা প্রোটিনের বন্ডিং গুলাকে হতে দেয় না, এর মাধ্যমে এজিং প্রসেস গুলাকে কমায়। এতটুকুই জানি, এর বেশি কিছু জানি না। আচ্ছা, কয়টা বাজে? 2:23 বাজে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আরো 7 মিনিট বাকি আছে, অসুবিধা নাই। তোমরা আজকে টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 69। আরো বেশি ছিল হয়তো ম্যাম, 130 ছিল ম্যাম। তার আমি আস্তে তো আস্তে 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 কমে যাচ্ছে ম্যাম, আস্তে আস্তে কমতে কমতে এখন 69 নামছে। সবাই গোসল করতে গেছে ম্যাম। আচ্ছা, যারা গোসল করতে গেছে আমি কি তাদের পার্সেন্টেজ দিব? দেওয়া আছে ম্যাডাম। জি ম্যাম, ওরা তো করেছে 2টা পর্যন্ত। আমি কি করে বুঝবো ওরা যে 2টা পর্যন্ত করেছিল? ম্যাডাম চ্যাট লিস্ট আপনি চেক করলেই পাবেন ম্যাডাম। ম্যাম এটা ওই যে দুপুরের টাইম হয়ে গেছে তো একেবারে ম্যাম, এর জন্য একটু প্রবলেম হয়েছে। মানে এখন কি তোমরা হোস্টেলে আছো যে হোস্টেলে মিল দিতে দেরি হয়ে যাচ্ছে বা গোসলের সিরিয়াল পাবা না, এরকম কিছু? দুপুরে ক্লাস করাটা টাফ ম্যাডাম। ম্যাম কলেজে এসে কলেজে ক্লাস করা যায় ম্যাম, বাট বাসায় বসে ম্যাম কলেজের ক্লাস এত বড় হয় না। বাসায় ম্যাম বসে আছি, ঘুম ধরে কতক্ষণ। বাসায় আম্মা আব্বু অনিয়ম করতে দেয় না। ওরে বাবা রে বাবা রে বাবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাহলে আমাকে কয়জনের পার্সেন্টেজ জমা দিচ্ছ? ম্যাডাম ওইটা পাঠিয়ে দিবে ম্যাডাম আমাদের গ্রুপে প্রেজেন্ট ডে করার পরে। আচ্ছা গ্রুপে কিভাবে পাঠাও? আচ্ছা মনিটররা যেভাবে দেখ, আমাকে একটা স্ক্রিনশট পাঠাও, হ্যাঁ, যে অয়ন্না কে যেন ছিল, সে কি আছো না চলে গেছো? ম্যাডাম ও দিয়ে দিবে ম্যাডাম, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে দিয়ে দিতে বললো। আর হচ্ছে নেক্সট দিন অ্যাটলিস্ট পার্সেন্টেজও যদি, মানে এখানে অনেকেই আছে যারা যে স্পিকার অফ ভিডিও অফ করে, তারাও হয়তো গোসলে গেছে, কিন্তু আছে তো, এখন একদমই যদি না থাকে তাহলে কিভাবে হবে? আচ্ছা যাই হোক, নেক্সট দিন একটু থাকার চেষ্টা করো। ম্যাম আপনাকে অনেকদিন পর দেখলাম ম্যাম। ফিজিওলজি বিয়ন্ড বেস্ট। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে চিনতে পারছি ভয়েস শুনে। আচ্ছা যাই হোক, ভালো লাগলো। আমরা তো এখন কি ফ্রন্ট ফাইটার, আমরা তো এখন যুদ্ধ করি, ক্লাস এখন নেই না। যাই হোক, এখন
তোমাদেরকেও দেখে ভালো লাগলো। আমার কাজ হচ্ছে ক্লাস নেওয়া, ক্লাস নিতেই ভালো লাগে। জি ম্যাম, নেক্সট আপনাকে হয়তো আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে, যদি না আবার কোভিড ডিউটিতে যেতে হয়। ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থেকো, সেফ থেকো, আর পড়াশোনাটা একটু করার চেষ্টা করো আর কি। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আল্লাহ হাফেজ।